আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, তোমাদের সবাইকে স্বাগতম। সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা? লাইটের অভাব, হয়তো বা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না। সবাই ওয়েব অ্যাপে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানিয়ে দাও। ঠিক আছে, আগের ক্লাসটা করো নাই, বুঝবা কিনা। আহ, একটু টাফ হতে পারে, একটু একটু টাফ হতে পারে, কিন্তু বুঝবা। ক্লাসটা করো, কিছুটা তো কাজে লাগবেই। হ্যাঁ, কাজে লাগবে, কাজে লাগবে। ঠিক আছে, কাজে লাগবে না তা না, কাজে লাগবে। ক্লাসটা করাটাই বুদ্ধিমানের কাজ হবে। ওকে, তো আমরা গতদিন আমরা এই পুরো স্লাইডটাই এটা আবার ওপেন করলাম। আমরা A to Z পড়েছি, টিস্যু কালচার পড়েছি গতদিন, তো পুরো জিনিসটা পড়লাম কিভাবে আমরা ইকোলাই করি, তাই না? ইকোলাই থেকে আমরা কিভাবে এই জিনিসগুলো বানাই, তো এই স্লাইডে আমরা পুরাটাই পড়েছি। কি পড়েছি আমরা? এটা ছিল ঘটনা। কি ঘটনা ছিল? এটার নাম ছিল রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। রাইট, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে কি ব্যবহার করা হয়? একটা ইকোলাই ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়, সেই ব্যাকটেরিয়ার প্লাজমিডটাকে ব্যবহার করা হয়। প্লাজমিডের একটা ছোট্ট অংশ কেটে নেওয়া হয় রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। আর মানুষের শরীরের বা যেই জিনিসটা আমার দরকার, যেই জিনটা আমার দরকার, সেইখান থেকে মানুষের শরীরে যদি ইনসুলিন বানাতে চাই, তাহলে এইটার জিনটা কেটে নেওয়া হয়। তাহলে এখান থেকে এইটুকু কাটলাম, এখান থেকে এইটুকু কাটলাম, দুইটাকে একসাথে যুক্ত করলাম লাইগেজ এনজাইম দিয়ে, আবার ওর শরীরে ঢুকাই দিলাম, ওর নাম হয়ে গেল ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জেনেটিক্যালি মডিফাইড ব্যাকটেরিয়া। তারপর সেটা মাত্র 9 ঘন্টায় একটা থেকে 10 কোটি ব্যাকটেরিয়া তৈরি হয় মাত্র 9 ঘন্টায়। চিন্তা করতে পারো? তাহলে এই পদ্ধতিটাই গতকালকে আমরা সবাই মিলে পড়ে ফেলেছি। তো এইটাই ছিল ইনসুলিন তৈরির প্রক্রিয়া। এবং আমরা পরবর্তীতে আরও একটা টপিক পড়েছি, তোমাদের যদি মনে থাকে। গতদিন আমরা আরেকটা টপিক পড়েছি, সেই টপিকটার নাম হলো প্লাজমিড। ঠিক আছে, আমরা প্লাজমিড নিয়েও পড়েছি, প্লাজমিড কয় রকম সেটা নিয়েও পড়েছি। আমি জানি না যে তোমাদের কার কতটুকু মনে আছে। দেখি তো প্লাজমিড নিয়ে কার কতটুকু মনে আছে। যদি কেউ প্রশ্ন করে, বলো তো, যদি কেউ প্রশ্ন করে যে মনে করো এইটাই প্রশ্ন, প্রশ্নটাই এরকম, এই সবগুলোর সাথেই প্লাজমিড শব্দটা আছে, তাহলে কি হবে উত্তর? বলেন তো। যৌন প্রজনন, এই লাইনটাতে কি বোঝায়? যৌন প্রজননের সাথে কোন প্লাজমিডটা জড়িত? এক, এফ প্লাজমিড, আর প্লাজমিড, নাকি কোনটা? তো গতকালকেই আমরা সবাই পড়েছি, সবাই তোমরা সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। উত্তর হলো এফ প্লাজমিড, এফ এবং এফ প্রাইম। ভেরি গুড, খুবই সুন্দর, ভেরি গুড ফারিয়া। প্রিয়ন্তী উত্তর দিতে হবে, নূর সুন্দর উত্তর, সৈকত ভেরি গুড, উম্মে হানি এবং রাইদা সবার উত্তর সঠিক। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো আমরা গতদিন এই পর্যন্ত পড়েছিলাম, আজকে যেহেতু অনেকটুকু পড়া বাকি, সেই জন্য আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ, সেট, আচ্ছা সমস্যা নাই। যেহেতু আমাদের অনেকটুকু পড়া বাকি, তো সেজন্য সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। আমরা আম, যেই পর্যন্ত পড়েছিলাম সেইখান থেকে সামনের দিকে দ্রুত আজকে পড়া শেষ হয়ে যাবে 1 ঘন্টার মধ্যেই। আমরা চেষ্টা করব পুরা জিনিসটা শেষ করে ফেলার 1 ঘন্টার মধ্যে। গতকালকে আমরা এই পেজটা পর্যন্ত পড়েছিলাম। বইয়ের আনাচে কানাচে তোমাকে আমি পড়াই দিচ্ছি। ঠিক আছে, বইয়ের আনাচ কানাচ তোমাকে আমি পড়িয়ে দিচ্ছি। এই প্যারাটা গতকালকে পড়াইনি, তোমাদেরকে বলে দিই, এই প্যারা থেকে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউটা আসবে। দেখো, প্লাজমিডের ব্যবহার, প্লাজমিডের ব্যবহার, এটা পরীক্ষায় আসবে ভাইয়া। দেখো, আণবিক বংশগতিবিদ্যা, মলিকিউলার জেনেটিক্স, এইটার গবেষণার ক্ষেত্রে, জেনেটিক্স গবেষণার ক্ষেত্রে প্লাজমিডকে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এক, তারপর তুমি এখানে তাকায় দেখো, এই প্লাজমিডগুলা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন ক্লোনিং কাজে বাহক বা ভেক্টর হিসাবে ব্যবহৃত হয়। এই লাইনটা হলো এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। এইটাকে তুমি এমসিকিউ লেখো এবং লিখে 100 টু দি পাওয়ার 100 স্টার। তার মানে কি, এইটা পরীক্ষায় আসবেই। 100 টু দি পাওয়ার 100 স্টার।
এইটা পরীক্ষায় আসবেই। বুঝাতে পেরেছি? ঠিক আছে, আচ্ছা। এবং এই প্লাজমিডগুলোকে ব্যবহার করেই কিন্তু আমরা দেখো এই যে ইনসুলিন তৈরি করতে পারি, তারপর এমন কিছু উদ্ভিদ তৈরি করতে পেরেছি আমরা যেই উদ্ভিদগুলোকে পোকামাকড় আক্রমণ করতে পারবে না, রোগ আক্রমণ করতে পারবে না, রোগ এবং পোকামাকড় প্রতিরোধী উদ্ভিদ। ঠিক আছে, এইগুলো আমরা তৈরি করেছি। বোঝাতে কি পারলাম? আমরা এইগুলো তৈরি করেছি। ওকে, দ্যাটস গুড, ফ্যান্টাস্টিক। আশা করি আমরা সবাই এইটুকু এখান থেকে, তাহলে এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে মনে রাখবা জিন ক্লোনিং চ্যাপ্টার থেকে বা এই ডিএনএ প্রযুক্তি চ্যাপ্টার থেকে ভেক্টর, ভাইয়া এই ভেক্টর কিন্তু অপূর্ব ফিজিক্সের ভেক্টর না, এই ভেক্টর কিন্তু অভিদত্তের ভেক্টর না, এই ভেক্টর হলো তোফায়েল ভাইয়ের ভেক্টর। এবং এই ভেক্টরের একটাই উত্তর, সেই উত্তরটার নাম হলো প্লাজমিড। খেয়াল করো ভেক্টর কিন্তু এখানেও আছে, ওই জায়গায় ভেক্টর মানে দিক, এইখানে ভেক্টর শব্দের অর্থ বাহক। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়? উত্তরটা কি? উত্তরটা হলো প্লাজমিড ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়। প্রচণ্ড ইম্পর্টেন্ট, আবারও বলছি, 10⁻10 স্টার, 100⁻100 স্টার, এতটা এতটা এতটাই গুরুত্বপূর্ণ। আমরা কি উত্তর করতে পারবো? ঠিক আছে, ওকে। একজন বলেছে যে সাইকেল 4, আমি তো এটা বলেই দিয়েছি এনরোলমেন্ট কেন শুরু করেনি, আমাকে তোমরা জাস্ট 1 মিনিট সময় দাও, আমি একবার বলে দিই, 10 সেকেন্ডের মধ্যে একবার বলে দিই, তাহলে শুরু করে। দ্রুত করে দিবে, আশা করি এনরোলমেন্ট অন করে দিবে। তাহলে আশা করি আমরা এইটা মনে রাখবো, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন ব্রেনের মধ্যে সেট করে ফেলি যাতে আমরা এটা মনে রাখতে পারি। ঠিক আছে, ওকে। এইবার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ, এইটাই পরীক্ষায় আসবে, এইটাই কিন্তু সিকিউ, উপরে লিখে রাখো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপগুলো লিখো। ভাইয়া গতকালকে যেটা ছবিতে পড়ছো সেইটাই এখন বাংলা ভাষায় জাস্ট একবার করে রিডিং পড়বো আমি। দেখো প্রথমে কি করলা, কাঙ্ক্ষিত ডিএনএ বা টার্গেট ডিএনএ, ওই যে মানুষের অগ্নাশয়ের বিটা কোষের ওই ডিএনএটা যেখান থেকে আমরা ছোট্ট অংশটুকু বের করব, তাই না? তারপর একটা বাহক নির্বাচন, ওই বাহক মানে কোন ব্যাকটেরিয়ার প্লাজমিডটা, ওকে বুঝাতে পারলাম। এরপর দুইটারই টার্গেটেরও এবং বাহকেরও ডিএনএটা নির্দিষ্ট জায়গা কাটবো, কাটার জন্য কি এনজাইম ব্যবহার করব? একই এনজাইম, এনজাইমটার নাম কি? রেস্ট্রিকশন এনজাইম। এরপর কি করব? দুইটাকে একসাথে লাগাই দিব, লাগাই দেওয়ার জন্য কোন এনজাইম? উত্তর হলো লাইগেজ এনজাইম। এরপর ওই বাহকটাকে কোথায় ঢুকাই দিব? ওই বাহকটাকে পোষক ইকোলাইয়ের শরীরে আবার ঢুকাই দিব। তাহলে আবার ঢুকাই দিলাম, ঢুকাই দিয়ে এবার ইকোলাইটাকে কি করব? এইবার ইকোলাইটাকে ঠিক আছে, তারপর ইকোলাইটা বংশ বিস্তার করবে, রাইট, এবং আমরা সেটা গ্রহণ করব। তাহলে এই পর্যন্ত গতকালকে আমরা পড়েছি। এইখানকার এই যে নিচের এই দুইটা পয়েন্ট তোমার মনে একটু, এই 3টা পয়েন্ট তোমার মনে একটু প্রশ্ন তৈরি করতে পারে, বা এই 3টা পয়েন্ট একটু এক্সট্রা দেওয়া হয়েছে, এই 3টা পয়েন্ট একটু এক্সট্রা দেওয়া হয়েছে। তো তুমি একটু তাকায় দেখো ভাইয়া এইখানে কি পয়েন্ট দেওয়া। তো গতকালকে আমরা কি পড়লাম, সবাই মনোযোগ দাও, দেখো
তো ওইটাই মেইন কথা। ওখানে একটা পয়েন্ট অ্যাভয়েড করা হয়, বা ইনসুলিন তৈরিতে ওই কথাটা আলাদা করে বলে না, কিন্তু ওটাও একটা পয়েন্ট। আমরা যেই কথাটা এখন বলবো, জাস্ট একটু চেক করা, জিনিসটা আহামরি কিছু না, জাস্ট একটু চেক করা জিনিসটা কেমন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, তো দেখো তো আমরা এই যে এর ভিতরে এটাকে ঢুকাই দিলাম, তাই না? সবাই মনোযোগ দাও, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই বেটাকে এই জায়গায় কি করলাম, এই বেটাকে এই জায়গায় ঢুকাই দিলাম, দেখতে পাচ্ছ? এই বেটাকে এই জায়গায় ঢুকাই দিলাম, ঢুকাই দেওয়ার পরও বংশ বিস্তার করলো। আচ্ছা, এখন জিনিসটা হলো যে ব্যাপারটা অনেকটা ধরো কিসের মতো, কিসের সাথে তুলনা করা যায়, কিসের সাথে তুলনা করা যায়, কিসের সাথে তুলনা করা যায়, কিসের সাথে তুলনা করা যায়। আচ্ছা, সো ব্যাপারটা হলো যে এইরকম, যে ধরো তুমি একটা কি বানাবা, তুমি একটা মোবাইল বানাবা। হ্যাঁ, তুমি হলে বিজ্ঞানী, তুমি একটা মোবাইল বানাইলা, আবিষ্কার করলা। এরপর তোমার সাথে চায়নার একটা প্রতিষ্ঠান তোমার সাথে ডিল করলো যে আপনি আমাদেরকে একটা পিস মোবাইল বানাই দেন, তারপর আপনার মোবাইলটা ওইটা হুবহু কপি করার দায়িত্ব আমাদের, আমরা কপি করে আপনার মোবাইলটাকে সারা পৃথিবীর কাছে ছড়াই দিব। তো তুমি সেই বিজ্ঞানী সেই মোবাইলটা বানাইলা, এরপর চায়না সেখান থেকে ওই মোবাইলটার শত শত কপি বানাইলো, হুবহু একই রকম কপি বানাইলো, এবং কপি বানিয়ে সারা পৃথিবীতে ছড়াই দিল। এবং ছড়াই দেওয়ার পর দেখা গেল যে এই সবগুলা মোবাইলের, ছড়াই দেওয়ার পর দেখা গেল যে সবগুলা মোবাইলের একটাতেও মনে করো ওয়াইফাই চলে না। তো এরকম কিন্তু অনেক সময় ডিফেক্টিভ মোবাইল কিন্তু পাওয়া যায়। তো তুমি দেখলে যে একটা মোবাইলেও ওয়াইফাই চলে না। পরবর্তীতে তারা গবেষণা করে চিন্তা করলো, মানে কেন ভাই সবগুলো মোবাইলের, ওরা দেখলো যে এই যে বিজ্ঞানী তুমি যে মেইন মোবাইলটা বানাই দিছিলা সেইটাতেই ওয়াইফাই চলতো না, ফলে এইটাকে কপি করে যেইগুলো বানানো হয়েছে সেইগুলোতে কোনোটাতেই ওয়াইফাই চলে না। তাহলে এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা কি করতে পারতাম, এই যে মোবাইলটা, মূল মোবাইলটা যে বানাইলা, এইটার সকল ফাংশন ঠিক আছে কিনা, সকল ফাংশন তুমি চেক করে নিবা, এইটা অল ওকে, এইটার সকল ফাংশন যদি 100% ওকে থাকে, তারপর তুমি এটা কপি যদি করো, তাহলে নতুন কপি করা মোবাইলগুলো সবগুলো ফাংশন ওকে থাকবে। কথাটা কি বুঝাতে পারছি? মানে মেইনটাকে, তোমার মাদারটাকে 100% ওকে রাখতে হবে। তো এই কথাটাই বলা হয়, আমরা যখন এই যে এর ভিতরে, আমরা যখন এই ব্যাকটেরিয়াটার ভিতরে আমাদের এই যে রিকম্বিনেন্ট ডিএনএটাকে ঢুকাই দিলাম, ঢুকাই দেওয়ার পর এই বেটা, এই মেইন, এ নিজে ইনসুলিন তৈরি করতে পারতেছে কিনা, এই জিনিসটাকে ধারণ করতে পারছে কিনা, এই জিনিসটা চেক করে নিতে হবে। না হলে ও কিন্তু ভাই বংশ বিস্তার করবে, ইনসুলিন তৈরি করতে পারুক, ইনসুলিন তৈরি করতে না পারুক, ও কিন্তু ভাইয়া 8 ঘন্টা 52 মিনিটে 10 কোটি হয়েই যাবে। এটা তো ওর ধর্ম, এটা তো ও করবেই। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তো ইনসুলিন তৈরি করা। যদি এত কাজ করার পর দেখা যায় যে ইনসুলিন তৈরি হচ্ছে না, তাহলে এই কষ্টটা পুরোটাই কিন্তু মাঠে মারা যাবে। সেই জন্য রিকম্বিনেন্ট ডিএনএটা এর শরীরের ভিতরে ভালো করে ঢুকে খাপ খাইছে কিনা এবং কাজের কাজ হচ্ছে কিনা, সেই জিনিসটা চেক করে নেওয়া হয়। এবং সেই জিনিসটা চেক করার জন্য একটা স্পেশাল মেশিন ব্যবহার করা হয়। এইখানে মোবাইলটাকে চেক করার জন্য যেমন তুমি একটা মেশিন ব্যবহার করবা, তো আমরাও এইরকম একটা বিশেষ যন্ত্র ব্যবহার করি, বিশেষ পদ্ধতি, যেইটাকে বলা হয় জেনেটিক প্রোবিং, যেটাকে বলা হয় জেনেটিক প্রোব। ইংলিশে যদি লিখি আমি, প্রোব কথাটা তোমরা অনেক জায়গায় পাবা, জেনেটিক প্রোবিং, জেনেটিক প্রোব। তো এই যে প্রোব কথাটা তোমরা অনেক জায়গায় পাবা। প্রোব, জেনেটিক প্রোব, কোথায় কোথায় পাবা? প্রোব কথাটা কি? প্রোব কথাটা অনেকটা, প্রোব জিনিসটা হলো তোমরা কারা কারা কখনো বসুন্ধরা সিটিতে গেছো বা এয়ারপোর্টে গেছো বা এইগুলা কোনোটাতেই যাও নাই, কিন্তু মেটাল ডিটেক্টর দেখেছো। আমরা যখন কোনো একটা পাবলিক কনসার্টে যাই বা বসুন্ধরা সিটিতে যাও বা কোনো যেই জায়গায় নিরাপত্তার আশঙ্কা থাকে, তুমি যখন ঢুকবা দেখবা যে তোমার শরীরে একটা মেটাল ডিটেক্টর লাগাই দেয়, যাতে তোমার শরীরে যদি কোথাও বোমা বা এই ধরনের কোনো জিনিসপত্র তোমার শরীরে থাকে, মেটাল ডিটেক্টরটা ধরে ফেলতে পারে। তো এই জেনেটিক প্রোব জিনিসটাও হলো অনেকটা মেটাল ডিটেক্টরের মতো। এই জেনেটিক প্রোবের কাজটা কি? এই জেনেটিক প্রোবটা ভাইয়া এই অংশটুকুকে
চিহ্নিত করতে পারবে। এই যে আমাদের এই জিনটা, টার্গেট জিনটা, এই যে সাদা অংশটুকু যে টার্গেট জিন, এই জেনেটিক প্রোবটা টার্গেট জিনটাকে চিহ্নিত করতে পারবে। তো তুমি যদি এই ব্যাকটেরিয়ার শরীরে জেনেটিক প্রোবটা অ্যাপ্লাই করো, তাহলে ও যদি মনে করো জ্বলে উঠলো, বাতি জ্বলে উঠলো, তাহলে ওর যদি বাতি জ্বলে উঠে, তাহলে বুঝতে হবে এর ভিতরে এই টার্গেট জিনটা আছে। আর যদি বাতি না জ্বলে ওঠে, তাহলে বুঝবে যে এর ভিতরে টার্গেট জিনটা নাই। এইটাই হলো ব্যাপার। জিনিসটা আহামরি কোনো কঠিন বিষয় না। বিষয়টা হলো তো ওর শরীরে জিনিসটা ঢুকলো কিনা এটা চেক করা। কিসের মাধ্যমে চেক করা? জেনেটিক প্রোবের মাধ্যমে চেক করা। এবং চেক করার পর তুমি কি করলা? চেক করার পরে তুমি কি করবা? এরপর দেখবা আদৌ ইনসুলিন তৈরি হচ্ছে কিনা। তো এই যে দেখো, কাঙ্ক্ষিত ডিএনএ সমন্বয়ে প্রস্তুতকৃত রিকম্বিনেন্ট ডিএনএর বহিঃপ্রকাশ মানে কি? ওর কাজের কাজ ইনসুলিন তৈরি করতেছে কিনা। বুঝাতে পারলাম? এরই সাথে সাথে আমাদের মূল কাজটা, এরই সাথে সাথে আমাদের মূল কাজ শেষ। মূল্যায়ন, বহিঃপ্রকাশ, আলটিমেটলি মূল্যায়ন করবা। এবং মূল্যায়ন করে এখানে এই ধাপটা পরবর্তীতে ব্যাখ্যার মধ্যে দেওয়া আছে, আমি সেই আলোচনাটা করে দিলাম। দেখো আমি দেখাই দিচ্ছি, রাইট? আর এই যে শেষের পয়েন্ট দুইটা, তো আমরা গতকালকেই বলেছি যে আমরা ব্যাকটেরিয়া হিসাবে আমরা চাইলে এই ব্যাকটেরিয়াটাও ইকোলাই ব্যাকটেরিয়াও ব্যবহার করতে পারি, আমরা চাইলে ইকোলাই ব্যাকটেরিয়াও ব্যবহার করতে পারি, আমরা চাইলে অন্য ব্যাকটেরিয়া অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিকেন্স, নামটা খুব কঠিন, তুমি চাইলে দেখো ওইটাও ব্যবহার করতে পারো। ঠিক আছে? ওই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিকেন্সের প্লাজমিডটার নাম দিছে ওরা টিআই প্লাজমিড। ওই এইখান থেকে ওইটার নাম দিছে টিআই প্লাজমিড। হ্যাঁ, ওই ব্যাকটেরিয়ামটা প্লাজমিডের নাম হচ্ছে টিআই প্লাজমিড। বোঝাতে পারলাম? ঠিক আছে। তো এইটা ইকোলাই একটা কাজে ব্যবহার করা হয়, অ্যাগ্রোব্যাকটেরিয়ামকে একটা কাজে ব্যবহার করা হয়। এই শেষের পয়েন্ট দুইটা তুমি যদি মেইন পরীক্ষায় না লিখো, তাতে কিছু যায় আসে না। তুমি এইখানেই আসলে আমাদের খেলা শেষ। আমরা দেখব ইনসুলিন তৈরি হয় কি হয় না, তারপর সেটা বংশ বিস্তার করবে এবং আমরা একটা পটে ইনসুলিন কালেক্ট করব। দ্যাটস ইট। এই তো আমরা A to Z বুঝে গেলাম। তো দেখো, কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন, ভাইয়া এখন প্রত্যেকটা পয়েন্টের আবার ব্যাখ্যা দেওয়া। এখন খুব ভালো করে বিষয়টা বোঝো। এইটাই কিন্তু ভাইয়া সিকিউতে আসবে। এবং সিকিউতে আসলে এটা দেখো কত বড়। তুমি যদি লিখতে চাও, বাবারে বাবা, তুমি যদি লিখতে চাও 1 পেজ, তুমি যদি লিখতে চাও 2 পেজ, তুমি যদি লিখতে চাও 3 পেজ, 3 পেজ তুমি চাইলেই লিখতে পারবা। কিন্তু কথা হলো এত কিছু কি লেখার সুযোগ আছে? উত্তরটা হলো আসলে এত কিছু লেখার সুযোগ নাই। বুঝাতে পেরেছি? এত কিছু লেখার সুযোগ আসলে নাই। তো আমাদেরকে হেডলাইনগুলো লিখতে হবে এবং ভিতরে একটা বা দুটো করে মেইন কথা লিখতে হবে। তো মেইন কথাগুলোর মধ্যে আমি তোমাকে দেখাই দিচ্ছি যে কতটুকু লিখবা এবং কোন এমসিকিউ এখান থেকে প্রশ্ন আসবে। তো গতকালকের পড়াটা আরেকবার রিভাইজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে তাকায় দেখো, কাঙ্ক্ষিত ডিএনএ। তো আমরা যেই ডিএনএটা নির্বাচন করব সে নির্বাচন করলাম। এখানে অনেকগুলো কথা বলা ভাইয়া। হ্যাঁ, তো এইগুলো আসলে তোমার যে খুব বেশি লাগবে বা এটার ভিতরে লেখা লিখতে হবে ম্যান্ডেটরি না। তারপরও এই যে কোষটা, এখানে যে কথাটা বলা হয়েছে, এই যে মানুষের যে কোষ, এটা হলো বিটা কোষ। এই বিটা কোষের ভিতরে এটা কি আমার নিউক্লিয়াস। কিন্তু ভাইয়া কোষের মধ্যে কি শুধু এটা থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে, তারপরে এখানে গলগি বস্তু থাকে, তাই না? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, কত কিছু থাকে। এর মধ্য থেকে তুমি শুধুমাত্র ডিএনএ বের করে আনতে চাও। তো আনতে গেলে এখানে একটু প্রসেসের কথা বলছে যে কোষটাকে কিভাবে প্রস্তুত করা হয়। হ্যাঁ, তো এই প্রস্তুত করার সময় এখানে একটা এমসিকিউ আসতে পারে যে দেখো, সিজিয়াম ক্লোরাইড বা সুক্রোজ গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজের মাধ্যমে আলাদা করা হয়, ডিএনএ কে আলাদা করা হয়। এইটা একটা গুরুত্বপূর্ণ কথা। সিজিয়াম ক্লোরাইড এই জিনিসটা ব্যবহার করা হয় এই ডিএনএটাকে আলাদা করার জন্য বাকি সব জিনিসপাতি থেকে। হ্যাঁ, তো এই ডিএনএটাকে আলাদা করার জন্য কি ব্যবহৃত হয়? সিজিয়াম ক্লোরাইড। এইটা কেন পড়ালাম? এইটাই এমসিকিউ আসবে যে তো কাঙ্ক্ষিত ডিএনএ কে আলাদা করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
উত্তর হলো সিজিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয়। কোষটা থেকে তুমি ডিএনএটাকে আলাদা করবা। প্রিয়ন্তী, তোমার একটা প্রশ্ন আছে, তুমি বলছো, প্রশ্নটা করে ফেলো। আর তোমরা বেশ কয়েকজন কমেন্ট করেছো, কমেন্টগুলো আমি চোখে পড়েছি কিন্তু পড়ার সুযোগ পাইনি। মহিমা বলল যে ভাইয়া আপনার সাথে চলার প্রায় 1 বছর হয়ে গেল, গত বছর সেপ্টেম্বরে শুরু, ফ্যান্টাস্টিক। আসলেই আহ, খুবই 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 ভালো। আমি ব্যক্তিগতভাবে আমি সৃষ্টিকর্তার কাছে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। গত 1 বছরে বেশ কিছু চড়াই উতরাই আমি পার করেছি আমার শিক্ষকতা জীবনে না হলেও একটু সব মিলিয়ে আমি একটু ওভারঅল যে একদম ভালো স্পেসে ছিলাম তা না, আমি নিজে কিছুটা আপ আপ অ্যান্ড ডাউনের মধ্যে ছিলাম। সব কিছু পড়ালেখা, চাকুরি প্লাস এই পড়ানো মিলিয়ে এই মুহূর্তে কিছুটা স্টেবল। এই মুহূর্তে এই মুহূর্তে কিছু স্টেবল, আশা করি বেশি আরও বেশি ফোকাস করতে পারবো তোমাদেরকে নিয়ে, এবং সেটাই লক্ষ্য। এবং তোমরা দেখবা যে আমি আমার গ্রুপগুলোতে, ডিএমসি ড্রিমার্স গ্রুপে অ্যাডমিশন ব্যাচ শুরু হচ্ছে এই রবিবার থেকে। 24 ব্যাচ ওদেরকে নিয়ে আমি যথেষ্ট অ্যাক্টিভ হয়ে গেছি গত 1 মাস ধরে। 24 ব্যাচকে আমি অনেকটুকু সাপোর্ট দিয়েছি। 24 ব্যাচের অনেকজন আমার স্টুডেন্ট আছে, ঠিক আছে? ওকে, তো ওদেরকে আমি সাপোর্ট দেওয়া শুরু করেছি পুরোদমে। ইনশাল্লাহ তোমাদেরকেও এইটুকু পুরোদমে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সাথে যাদের সাথে 1 বছরের সম্পর্ক, এই সম্পর্কটা আসলে অসাধারণ সম্পর্ক। হ্যাঁ, এই সম্পর্কটা তোমাদের সাথে যদি সেলিব্রেশনে দেখা হয় সেটা খুব দারুণ হবে। সবচেয়ে যেটা সেরা হবে সেটা হলো তোমরা মেডিকেলে চান্স পাইলা, বা তোমার স্বপ্নের জায়গায় চান্স পাইলা, সেটা মেডিকেল হতে পারে, ঢাকা ভার্সিটি হতে পারে, বা ধরো ইঞ্জিনিয়ারিং হতে পারে। তারপর তুমি বললে যে ভাইয়া আমি আপনার ক্লাস করেছি, এটা শিক্ষক হিসাবে আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো খুব ভালো লাগে। আমি যখন অফলাইনে ক্লাস নিয়েছি, আমি তো প্রায় দীর্ঘ 8-9 বছর অফলাইনে ক্লাস নিয়েছি, 13 থেকে 20 সাল পর্যন্ত অফলাইনে ক্লাস নিয়েছি, তাই না? প্রায় 8-9 বছর। তারপর গত 4 বছর ধরে অনলাইনে ক্লাস নিচ্ছি লাইভে। তো অফলাইনে যে ক্লাসগুলো নিতাম সেটাতে তো আমি স্টুডেন্টদের রিয়াকশন সরাসরি দেখতাম। ক্লাস শেষে বা ক্লাস করার সময় স্টুডেন্টরা যদি কোনো কিছু বুঝতো, ওর চোখে মুখে আমি যে তৃপ্তিটা দেখতে পেতাম যে আর এই জিনিসটা তো বুঝতে পারিনি আগে কখনো, আমি ক্লাসটা করে বুঝতে পারলাম, এই জিনিসটা শিক্ষক হিসেবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি যখন কাউকে কোনো কিছু বুঝাই, বা আমি যেটা নিজে বুঝি, আমি যখন আরেকজনকে সেটা বুঝাতে পারি, আমার এটা সবচেয়ে বেশি আনন্দ দেয়। এবং আরেকটা জিনিস আনন্দ দেয় যে আমি এটা সবসময় বলি, ও এবার আমার অনেকগুলো ঘটনা আছে, তবে একটা ঘটনা আমার সবসময় মনে পড়ে, সেটা হলো যে আমি তো ঢাকা মেডিকেলের 70 ব্যাচ, আমি হলো 70তম ব্যাচ ঢাকা মেডিকেল কলেজের। তো আমি 70তম ব্যাচ। তো আমি যখন সেকেন্ড ইয়ারে, তখন আমি নারায়ণগঞ্জে গিয়েছিলাম একটা একটা কোচিংয়ের ধরো এন্ডিং ক্লাস নিতে। ওই কোচিংয়ে আমি ক্লাস নেই নাই, কিন্তু ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল যে ভাই আমরা ক্লাস শেষ হয়ে যাবে, আগামী সপ্তাহে পরীক্ষা, আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার আগে একটা সমাপনী ক্লাস নেব, আপনি একটু আসেন। তো আমি আর আমার একটা বন্ধু গিয়েছিলাম। তো ওই কোচিংয়ে যে আমি মনে করি আধা ঘন্টা বক্তব্য রেখেছিলাম, কি পরীক্ষা কিভাবে দিতে হবে, কি দিতে হবে না দিতে হবে, মোটামুটি পরীক্ষার উপর একটা একটা ওভারঅল আইডিয়া দিয়েছিলাম। তো ওই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা হইল, এটা 2014 সালের ঘটনা। তো 2014 সালের মেডিকেল ভর্তি পরীক্ষার আগে, আজ থেকে 10 বছর আগের ঘটনা, কথাটা আমার মনে আছে। তো মেডিকেল ভর্তি পরীক্ষা হইল 2014 সালের শেষের দিকে। 2015 সালের শুরুতে আমি আমার হল থেকে বের হব, কোনো একটা কাজে যাব, হঠাৎ করে দেখলাম দূর থেকে একটা ছেলে দৌড়ে আসলো। দৌড়ে এসে প্রায় একদম সালাম করার মতো অবস্থা। আমি বললাম দাঁড়াও দাঁড়াও, কে তুমি? বললো ভাই আমি অমুক, নামটা আর বলছি না। আমি ভাইয়া আপনার কি মনে আছে আপনি যে 2 মাস আগে নারায়ণগঞ্জে এসেছিলেন এবং আপনি বক্তব্য রেখেছিলেন এবং ওখানে আপনি একটা কথা বলেছিলেন, শেষ লাইনটা বলেছিলেন যে তো আমি দোয়া করছি তোমাদের সাথে আমার ডিএমসির ক্যাম্পাসে দেখা হোক আমার জুনিয়র হিসাবে। ভাইয়া আমি তখনই সাথে সাথে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি যে আপনার কথাটা যাতে আমার জন্য কবুল হয়। ভাইয়া দেখেন এটা আমার জন্য কবুল হয়ে গেছে, এবং যেদিন থেকে আমি ডিএমসিতে চান্স পেয়েছি আমার এইটাই লক্ষ্য ছিল যে ভাই আপনার সাথে আমি দেখা করে আপনাকে এই কথাটা বলবো। তো তুমি চিন্তা করো যে শিক্ষক হিসেবে এই লাইনটা কতটা কতটা আমাকে কতটা ভালো অনুপ্রেরণা যোগায়। এই 2 মাস 3 মাস আগে ওর সাথে আমার আবার দেখা, ও তো আমার ডিএমসি জুনিয়র, কিন্তু যেহেতু আমি গত 4 বছর আগে থেকে সরকারি চাকরি করি, আমি তো আর ডিএমসির হলে থাকি না। তো ডিএমসিতে অনেকদিন কাজ করেছি, ঢাকা মেডিকেল কলেজে অনেকদিন কাজ করছি, অনেকের সাথে দেখা হয় কিন্তু অনেকের সাথে দেখা হয় না। তো ওই জুনিয়রটা, ওর সাথে আবার দেখা হয়েছে। ও এখন
বিসিএস দিয়ে 41তম বিসিএস দিয়ে ও এখন অ্যাডমিন ক্যাডারে চলে গেল। তো ও সেদিনও এই কথাটা বলছিল যে ভাইয়া আপনার মনে আছে কিনা। আমি বললাম আমার মনে আছে, তোমার যে মনে আছে জেনে ভালো লাগলো। তো এই জিনিসগুলো খুব ভালো লাগে যে তোমাদেরকে যে পড়ালাম এবং সেটা তোমরা পরিশ্রম করলা এবং তোমাদেরও স্বপ্নটা পূরণ হলো। তাই এইটা আসলে ডাবল সফলতা। তোমার সফলতাটাই আমার সফলতা হিসেবে কাউন্ট হয়। তারপরও তুমি যদি চান্স নাও পাও, তারপরও কিন্তু তুমি আমার আজীবনের জন্য তুমি আমার স্টুডেন্ট। তুমি চান্স পাইলা না, জীবনে চান্স পাওয়াটা তো শেষ কথা না। আমি এটা এখন বুঝতে পারি, হ্যাঁ, জীবনে চান্স পাওয়াটা শেষ কথা না। আমরা এতজনকে এতভাবে আইডিয়ালাইজ করি, ব্যাপারটা আসলে তা না। তুমি এই পৃথিবীতে সর্বোচ্চ 75 বছর বাঁচবা, এই তো, বেশি হলে 80 85। 75 বছরের পর তুমি যদি দেশের খুব বড় মানুষ না হও, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো, বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি না হও, তাহলে তোমার বেঁচে থাকা এই পৃথিবীতে আসলে খুব বেশি পৃথিবীর মানুষের কাছে ম্যাটার করে না। সে ইউনূস প্রধান উপদেষ্টার বয়স এখন 85 বছর, তার বেঁচে থাকাটা সারা দুনিয়ার কাছে ম্যাটার করে। কিন্তু যেই বয়স্ক হয়ে গেছে যে, তার বেঁচে থাকা আসলে দুনিয়ার কাছে ম্যাটার করে না। 75 বছর পর্যন্ত ধরে রাখতে পারে তুমি, হয়তো বা রিলিভেন্ট থাকবা। এই সময় সুন্দর মতো, যথাসম্ভব সুস্থ মতো বেঁচে থাকাটাই হলো জীবন। এবং তুমি যদি ধর্মে বিশ্বাস করো, সেই ধর্ম সৃষ্টিকর্তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা, সেটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত। সেটা তুমি যেই কাজই করো, সেটা তোমার জীবনের লক্ষ্য ডাক্তার হওয়াই যদি লক্ষ্য হয়, কিন্তু ডাক্তার হতেই হবে এমন কিন্তু কিছু না। দিন শেষে সবাই বেঁচে থাকে। এবং মনে কর, তোমাদেরকে জাস্ট ছোট্ট আইডিয়াটা দিয়ে রাখি, তোমরা প্রচুর পরিশ্রম করো যেটা হতে চাও সেটার জন্য। কিন্তু আবারও বলে রাখি যে তুমি যদি ডাক্তারির চান্স নাও পাও, ভাইয়া যেখানেই পড়ো, সুখ খুবই আপেক্ষিক বিষয়। হ্যাঁ, জীবনে সুখী হওয়াটাই শেষ কথা। এই যে প্রত্যেক বছর মেডিকেলে 5000 জন স্টুডেন্ট ভর্তি হয়, তোমাদের কাছে মনে হয় এরা সেরা স্টুডেন্ট, সেরা মেধাবী, সবচেয়ে সেরা। ঠিক আছে, ওই বছরে ভর্তি পরীক্ষায় এরা সেরা, কিন্তু কোনো গ্যারান্টি নাই যে এরা জীবনের প্রত্যেকেই প্রচণ্ড সুখী হবে। হ্যাঁ, বা এরা, এবং বরং হতাশ হওয়ার সম্ভাবনা আরও বেশি, কারণ সে একটা প্রতিযোগিতামূলক জীবনযাত্রায় ঢুকে যাচ্ছে। ঠিক আছে, খুব টাফ। তো তুমি যেটাই করো, পরবর্তীতে তুমি যাই করো, তুমি চারুকলায় পড়তে পারো, তুমি আর্টস নিয়ে পড়তে পারো, তুমি বিসিএস দিয়ে অন্য ক্যাডারে চলে গেলা, তুমি বিসিএস দিলাই না, দিন শেষে তুমি একটা উদ্যোক্তা হইলা, তুমি ব্যবসা করলা, কতজন কত কি করছে। দিন শেষে বেঁচে থাকার জন্য সচ্ছল মতো চলে খেটে, সচ্ছল মতো জীবন ধারণ করার জন্য কিছু টাকা আর্ন করার ব্যবস্থা করলা, দ্যাটস ইট। আমার মনে হয় সেইটাই লক্ষ্য, হ্যাঁ, সেটাই করা উচিত। এবং আমি তোমাদেরকে ছোট্ট জীবনে বলবো যে কোনো কিছুই ফিক্সড না। এগুলো তুমি যত আর্লি বুঝবা, তত ব্রেনের উপরে চাপ কমবে। তোমাদের ছোট্ট মানুষ, কিন্তু তোমরা ছোট্ট হলেও তোমরা তো অনেক বড় হয়ে গেছো। এই আন্দোলনের ফলেই তোমাদের কিন্তু মনস্তত্ত্বে একটা বড় চেঞ্জ এসেছে, তোমরা এখন অনেক কিছুই পারো। সেই জন্য এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছো, বা ভবিষ্যতে যারা এই ভিডিওটা দেখবে, তাদেরকে বলে রাখছি যে আমি এই উদাহরণটা দিলাম, তার অর্থ এই না যে আমি এই জন্যই শুধু সফল। এই যে আমি তোমাকে পড়াচ্ছি, তুমি যে বুঝতে পারছো, এতেই আমি সফল। এই যে তোমরা রিপ্লাই করছো যে ভাই বুঝতে পারছি, এই মুহূর্তেই আমি সমান সফল। এটাতেও যেমন সফল, তোমরা যারা লাইভে ক্লাস করো আমার, তোমরা যখন বলো যে ভাই বুঝতে পারছি, ক্লিয়ার, আমি আসলে একই রকম আনন্দ অনুভব করি, একই রকম। এবং তুমি যদি কোথাও চান্স নাও পাও, তাও তুমি আজীবনের জন্য আমার স্টুডেন্ট। আমি তোমার জন্য শুধু এইটুকু দোয়া করব, দুনিয়াতে যতদিন তুমি বেঁচে আছো, তুমি যে সুস্থ মতো, সুন্দর মতো বেঁচে থাকো। এবং তোমার সাথে আমার যেইখানেই দেখা হোক, তোমার সাথে আমার সম্পর্কটা ছোট ভাই বোনের বা ছাত্র শিক্ষকের এইটুকু সম্পর্ক থাকবে। আমি কি বুঝতে পারলাম? যাই হোক, তো তোমাদের জন্য আমি মন থেকে দোয়া করি, তোমার যার যেটা স্বপ্ন সেটা তুমি পূরণ করো। এবং এইটুকু বলতে পারি যে স্টুডেন্ট লাইফে তোমার মূল কাজ পড়ালেখা করা। আগামী 1 বছর তুমি তোমার জীবনের সেরা পড়ালেখাটা করো, প্লিজ ভাইয়া, প্লিজ। জাস্ট তোমাকে আমি এইটুকু বলবো, এই সময়টা তোমার এই জীবনে আর কোনোদিন আসবে না। প্লিজ ভাইয়া, প্লিজ, তুমি তোমার সেরা পড়ালেখাটা করো ভাইয়া, সেরা পড়ালেখাটা। তুমি ভাইয়া যতটুকু পড়তে পারো, যত ঘন্টা পড়তে পারো, ভাইয়া প্লিজ পড়ো। পড়লে জীবনে কখনো তুমি বিফলে যাবে না। এই জ্ঞানটা তোমার কখনো বিফলে যাবে না। আমি তোমাকে সর্বোচ্চ পড়ালেখা করতে বলবো, তুমি সময় নষ্ট করিওই না। ইস, আমি যদি তোমাদের বয়সে থাকতাম, আমি হয়তো আরও কত পড়ালেখা করার চেষ্টা করতাম, আমার এখন মনে হয়। হ্যাঁ, যেই সময়টা চলে গেছে, দ্যাটস এ গন কেস। ভাইয়া তোমার সামনে এখনো 1 বছর
4 মাস আছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগে। আগামী বছর ডিসেম্বরে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে, এইটুকু আমি বলেই দিতে পারি। এই 16টা মাস ভাইয়া সেরা পড়ালেখাটা করো। তোমার তোমার মধ্যে এবং তোমার স্বপ্নের মধ্যে শুধুমাত্র এই 16টা মাস আছে। 16টা মাসের প্রত্যেকটা দিন জাস্ট কাজে লাগাও। টেবিলটাতে বসে থাকো, বইটাকে চোখের সামনে ধরো, ভাইয়া জাস্ট পড়তে থাকো। সফল তুমি হবাই, আমি তোমাকে গ্যারান্টি দিলাম, সফল তুমি হবাই। ভাই আমি তোমাকে গ্যারান্টি দিলাম, তুমি তুমুল পরিশ্রম করো, তুমি হবাই, আমি তোমাকে এটা বললাম। শুরু করো, যারা করো নাই প্লিজ শুরু করো, ঠিক আছে? অনেকটুকু আউটসাইড কথা হলো। প্রিয়ন্তী একটা প্রশ্ন করেছে, ভাইয়া ব্যাকটেরিয়াতে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানোর পর সংবৃদ্ধির জন্য দ্বিবিভাজন নাকি সেক্সুয়াল রিপ্রোডাকশন কোনটা হবে? সংখ্যা বৃদ্ধির জন্য। ওকে, যেহেতু এফ প্লাজমিড থাকে। আচ্ছা, তো মানে ও প্রশ্ন করেছে, আমরা এই যে এই কাজটা করলাম, এইটা করানোর পর এই যে সংখ্যা বৃদ্ধি হয়, ব্যাকটেরিয়া কোন পদ্ধতি ব্যবহার করে? জাস্ট অ্যামাইটোসিস পদ্ধতি, দ্বিবিভাজন, বাইনারি ফিশন, যৌন প্রজনন না। যৌন প্রজনন একটা বিশেষ ক্ষেত্রে তারা ব্যবহার করে, আদান প্রদান করার জন্য প্লাজমিড। এই ক্ষেত্রে না, এই ক্ষেত্রে জাস্ট ডাবল হয়ে যায়, বাইনারি ফিশন। ঠিক আছে প্রিয়ন্তী, উত্তরটা হলো বাইনারি ফিশন। সেপ্টেম্বরেই শুরু করে দিব, সেপ্টেম্বরের শেষে, যেহেতু সব কিছু মিলে একটু পিছিয়ে গেছে আন্দোলনের কারণে, আমাদের একটু পিছিয়ে গেছে সব টাইমলাইন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সাইকেল 4 শুরু হবে, দ্বিতীয় সপ্তাহে সাইকেল 4 এনরোলমেন্ট শুরু হয়ে যাবে কালকে থেকে, আর ওটাও শুরু হয়ে যাবে সেপ্টেম্বরের এন্ডে, ফুল সিলেবাসের কোর্সটা, নাথিং টু ওয়ারি। ওকে, তাহলে এইখানে যে সিজিএম ক্লোরাইডে এমসিকিউ আসবে, রেস্ট্রিকশন এনজাইম, ভাইয়া রেস্ট্রিকশন এনজাইম, যেই এনজাইম দিয়ে ডিএনএ অণুর কোনো জায়গায় কাটা যায় সেটাকে বলে রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ভালো করে তাকায় দেখো কেন এটা গুরুত্বপূর্ণ। দেখো এন্ডোনিউক্লিয়াস কথাটা মানে কি? নিউক্লিয়েজ, এন্ডো মানে ভেতরে, তো এই নিউক্লিক অ্যাসিডের ভেতরে যে কাটবে তাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। যেই জায়গায় কাটে ডিএনএটা, যেই জায়গায় কাটবে সেই জায়গাটাকে বলে রেস্ট্রিকশন সাইট। ঠিক আছে, ওকে। ওকে, এখন দেখো রেস্ট্রিকশন এনজাইমগুলো আমরা কোথা থেকে পাই? দেখো এগুলো কোথা থেকে পাই? আমরা এগুলো পাই ব্যাকটেরিয়ার শরীর থেকে, প্রাকৃতিকভাবেই এইগুলা ব্যাকটেরিয়ার শরীরে থাকে। দেখো ব্যাকটেরিয়ার মধ্যে থাকে। তুমি বলতে পারো ভাই ব্যাকটেরিয়ার শরীরে কেন থাকে? কারণ ব্যাকটেরিয়াগুলোকে ওই যে টিটুফাজ আক্রমণ করে, ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য। দেখো এই ব্যাকটেরিয়ার শরীরে থাকা, এদের কাজ হলো ভাইরাসের ডিএনএ কে কেটে দেওয়া। বুঝাতে পারলাম? ঠিক আছে, ওকে। আমরা ব্যাকটেরিয়ার শরীর থেকেই একে কালেক্ট করি, ব্যাকটেরিয়ার ডিএনএ বা যে কোনো জিনিসকে, যে কোনো ডিএনএকে কাটার জন্য। তো ছুরি তো ছুরি, হ্যাঁ, তো ছুরিটা তো ছুরি। ধরো দোকানের মধ্যে একটা ছুরি আছে, দোকানের সেফটির জন্য তুমি সেই ছুরিটা নিয়ে আসলা, সেটা তোমাকে সেফটি দিবে না? একই কথা। তো আমরা ব্যাকটেরিয়ার শরীর থেকে রেস্ট্রিকশন এনজাইমটাকে বের করে আনি, বের করে এনে যে কোনো ডিএনএ আমরা কাটতে পারি। দেখো প্রত্যেকটা ব্যাকটেরিয়া কমপক্ষে একটা করে রেস্ট্রিকশন এনজাইম উৎপন্ন করে। শত শত প্রকারের ব্যাকটেরিয়া শত শত রেস্ট্রিকশন এনজাইম তৈরি করে, এবং রেস্ট্রিকশন এনজাইমগুলো নির্দিষ্ট ডিএনএ নির্দিষ্ট জায়গা কেটে দিতে পারে। রিডিং পড়লেই বুঝতে পারবা। ওকে, ঠিক আছে। তাহলে বাহক বা ভেক্টর কোনটা ভাইয়া? ইকোলাইয়ের প্লাজমিড। রিডিং পড়লেই হয়ে যাবে, এখানে আহামরি নতুন কিছু দেওয়া নাই। যে জায়গায় নতুন কিছু দেওয়া আছে সেটা আমি বলে দিব। তারপর তুমি ডিএনএর ওই অংশটুকু দুই জায়গা থেকেই কাটবা, এই কথাটাই দেখো লেখা আছে, তুমি ডিএনএর ওই জায়গাটুকু কাটবা। ঠিক আছে, এখন এইখানে তাকায় দেখো রেস্ট্রিকশন এনজাইম, এটা থেকে এবার মেডিকেলে প্রশ্ন আসছে, এইখান থেকে এবার মেডিকেলে প্রশ্ন আসছে। তো তুমি তাকায় দেখো রেস্ট্রিকশন এনজাইমগুলার কয়েকটা নাম, এই নামগুলা প্রশ্ন আসছে, নামটা মুখস্থ করতে হবে, যদিও এগুলো প্রশ্ন করা অনুচিত। ইকো আর আই, তার মানে এটা ইকোলাই থেকে আসছে। এই তারপর দেখো হিন্ড 3, হিমোফাইলাস, হিন্ড মানে কি? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি আরডি, এইটা থেকে হিন্ড 3, বাম এইচআই, ব্যাসিলাস অ্যামাইলো লিকুইফেশিয়েন্স। ভাইয়া আমাকে কি পুরাটা পড়তে হবে? না, তুমি শুধু এই নামটা পড়বা, ইকো আর আই, বাম এইচআই, হিন্ড 3। এই নামগুলো কিসের নাম? রেস্ট্রিকশন এনজাইমের নাম। ভালো করে শোনো, এইগুলো রেস্ট্রিকশন এনজাইমের নাম।
এবং একটা রেস্ট্রিকশন এনজাইম একটা ডিএনএর কতটুকু জায়গা কাটতে পারে? 4 থেকে 6 জোড়া বেস। এইটা এমসিকিউ আসবে। 4 থেকে 6 জোড়া বেস জিনিসটা কি? আমরা সবাই আশা করি ডিএনএ চিনি। এই হলো একটা ডিএনএ, আশা করি ডিএনএ তো চেনোই তোমরা। এইটা একটা বেস, দুইটা বেস, তিনটা বেস, চারটা বেস, পাঁচটা বেস, ছয়টা বেস, সাতটা বেস, আটটা বেস, নয়টা বেস, 10টা বেস, 11, 12। তো 4 থেকে 6 জোড়া। এই যে এইগুলোকে বলে বেস, তাই না? 4 থেকে 6 জোড়া। তো 4 থেকে এই 6 জোড়া একবারে একটা পুরা ডিএনএ কেটে ফেলতে পারে। তো এটা তো আমি এখানে এইটুকু, ডিএনএটা তো আরও বড়, তাই না? এই ডিএনএটা তো আসলে এই ডিএনএটা তো আরও বড়। তো রেস্ট্রিকশন এনজাইম কতটুকু কাটতে পারে? এইটুকু কেটে নিতে পারে। এইটা কিন্তু এমসিকিউ আসবে, কতটুকু কাটে। এই জন্য এটাকে বলা হয় সূক্ষ্ম ছুরি, বায়োলজিক্যাল নাইফ, মলিকিউলার সিজার, আণবিক কাঁচি, বায়োলজিক্যাল নাইফ, সূক্ষ্ম ছুরি। কয়টা নাম? 4টা নাম। সূক্ষ্ম ছুরি, আণবিক কাঁচি, বায়োলজিক্যাল নাইফ, মলিকিউলার সিজার। দেখতে পাচ্ছি? ঠিক আছে, ওকে। এই নামগুলা, এই 3টা নাম জানি, এখানে আরো 2টা নাম দেওয়া আছে, এই 2টা নাম পড়ে ফেলবে, মনে থাকবে। ভাইয়া কোন জায়গায় কাটে সেইটা পড়ার কিছু নাই, তুমি ওইটুকু নামগুলো পড়লেই পড়া হয়ে গেল। আর আপাতত কিছু লাগবে না, এখান থেকে কিন্তু এমসিকিউ এসেছে গত বছর। তারপর তুমি কাটলা, দুইটাই কাটলা, এরপর দুইটাকে লাগাই দিবা। লাগাই দেওয়ার জন্য কোন এনজাইম ব্যবহার করবা? ডিএনএ লাইগেজ এনজাইম। তুমি তোমার নিজের ভাষায় লিখলেই হবে। এরপর আমাদের কাজ কি ছিল? লাগিয়ে দেওয়ার পর আমাদের কাজ কি ছিল? বারবার একই পড়া। এইটাকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া। ভাইয়া এই যে এটাকে এর মধ্যে ঢুকাই দিব, এটা তো আমরা মুখে বলতেছি, বাট কাজটা করে কি এতটা সহজ? জাস্ট বললাম আর এমনি ব্যাকটেরিয়াটাকে ধরলাম আর এমনি এটা ঢুকাই দিলাম, এইভাবে তো করা হয় না। তো কিভাবে করা হয় সেটারই বর্ণনা এই জায়গায় দেওয়া আছে। তুমি দেখো, তুমি এই যে রিকম্বিনেন্ট ডিএনএটাকে পোষক দেহে ঢুকিয়ে দেওয়া, কিভাবে ঢুকায় দেয় তুমি তাকায় দেখো। বলছে স্বাভাবিক অবস্থায় এই ব্যাকটেরিয়া অন্য কোনো প্লাজমিড গ্রহণ করে না। তুমি দেখো বিশেষ পরিবেশ তৈরি করা হয় ক্যালসিয়াম সমৃদ্ধ করে, হিট শকের মাধ্যমে বিশেষ পরিবেশ তৈরি করে। তো এইটা তুমি জাস্ট জানার জন্য জানো, এখানে এমসিকিউ আসতে পারে বিশেষ পরিবেশ কিভাবে তৈরি করা হয়। ওই ব্যাকটেরিয়ার শরীরে ক্যালসিয়াম দেওয়া হয় এবং হিট দেওয়া হয় এবং তারপর সে গ্রহণ করে, তখন সেটাকে আমরা কি বলি? ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। দ্যাটস ইট। এই তো বুঝাতে পারলাম? ওকে। এইটা ছাড়াও আরেকটা আধুনিক পদ্ধতি আছে, সেটার নাম হলো ইলেকট্রোপোরেশন। নামটা শুনেই তো বলে দেওয়া যায়, ইলেকট্রোপোরেশন। পোরেশন মানে কি? কোথাও যদি পোর কথাটা পাও, পোর মানে হলো ছিদ্র, পরিফেরা, পোর মানেই ছিদ্র। ইলেকট্রোপোরেশন মানে কি? ইলেকট্রিসিটি বা কারেন্ট ব্যবহার করে এই ব্যাকটেরিয়ার শরীরে ছোট্ট ছিদ্র তৈরি করা হবে। এই ছিদ্র পথে আমরা প্লাজমিডটাকে ঢুকাই দিব। তাহলে আধুনিক পদ্ধতির নাম হলো ইলেকট্রোপোরেশন। তুমি চাইলে 2টা পদ্ধতি দিয়ে ব্যাকটেরিয়ার শরীরে ঢুকাই দিতে পারো প্লাজমিডটাকে। একটার নাম হলো হিট শক পদ্ধতি, যেখানে তুমি তাপ দিবা, তাপ দিলে ব্যাকটেরিয়ার শরীরে ক্যালসিয়াম দিলে নিয়ে নিবে। আর একটা হলো ইলেকট্রোপোরেশন। এইগুলো থেকে কি আসবে? এগুলো থেকে এমসিকিউ আসবে। এবং তুমি যদি ভেতরে লিখতে চাও, এই 2টা লাইন লিখবা যে 2টা পদ্ধতিতে ব্যাকটেরিয়ার শরীরে আমরা প্লাজমিডটাকে প্রবেশ করাতে পারি। একটা ক্যালসিয়াম সমৃদ্ধ করে হিটশক দেওয়ার মাধ্যমে, আর আধুনিক পদ্ধতি নাম ইলেকট্রোপোরেশন। এতগুলো কথা লেখার কিছু নেই, সর্বোচ্চ 2টো করে লাইন তুমি পরীক্ষায় লিখবা। মেইন জিনিস হলো ছবিটা দেওয়া আর ধাপের হেডলাইনগুলো দেওয়া, তাহলে ফুল মার্কস পেয়ে যাবা। ঠিক আছে? ওই যেটা আজকে শুরুতেই পড়াইলাম, দিয়ে দিলাম, মোবাইলটা বানায় ফেললাম। মোবাইলটা বানায় সবগুলো ফাংশন চেক করতে হবে, আর দে অল ওকে নাকি ফাংশন লস হয়ে আছে। চেক না করলে ভাইয়া একদম ধরা। তো এই চেক করার জন্য তুমি তাকায় দেখো রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন। এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা কাঙ্ক্ষিত জিন বহন করছে কিনা, ওই জিনটা আসলেই ঢুকলো কিনা সেটা শনাক্ত করার জন্য কি ব্যবহার করা হয়? জেনেটিক প্রোব। জেনেটিক প্রোব কি জিনিস? এইটা মেটাল ডিটেক্টরের মতো একটা উপায়। জেনেটিক প্রোবটা কি করবে? টার্গেট জিনটা ওই শরীরে আছে কিনা সেইটা খুঁজে বের করবে। এবং এটা কিভাবে খুঁজে বের করে, এখানে যে লাইনটা লিখছি সেটা যদি তোমাকে বুঝাতে চাই ভাইয়া, সেটা যদি তোমাকে বুঝাতে চাই, জিনিসটা আসলে জটিল কিছু না। মেটাল ডিটেক্টরের স্লাইডটা কোথায়? এই যে। সো মেটাল ডিটেক্টর এটা কি? আমরা তো একটা জিন নিয়ে কাজ করতেছি, তাই না? কাঙ্ক্ষিত জিন। আর জিনের মধ্যে কি থাকে? এই রকম
একটা জিনের মধ্যে তো ভাই এই জিনিসগুলা থাকে। তো এই যে জেনেটিক প্রোবটা হলো ঠিক এইটার উল্টা ভার্সনটা। কিরকম এটার উল্টা ভার্সনটা? এই জায়গায় থাকবে টি এর বদলে এ, এই জায়গায় এর বদলে টি, সি এর বদলে জি, জি এর বদলে সি, টি এর বদলে এ, এর বদলে টি। তো তুমি যখন দেখো এরা হলো একে অপরের জাস্ট অপোজিট, এটাকে বলে আমরা বলি একে অপরের পরিপূরক। তুমি এইটাকে যদি ব্যাকটেরিয়ার শরীরে ঢুকায় দাও, এ কিন্তু খুঁজে খুঁজে এর সাথে গিয়ে বন্ধন তৈরি করে ফেলতে চাইবে। তো যদি এই মেটাল ডিটেক্টর বা এই অংশটুকু ব্যাকটেরিয়ার শরীরে গিয়ে কোথাও বন্ধন তৈরি করে, তাহলে বুঝতে হবে যে এই জিনিসটা ব্যাকটেরিয়ার শরীরে আছে। আর এইটাকে তুমি ব্যাকটেরিয়ার শরীরে ঢুকাই দিলা, ঢুকাই দেওয়ার পর ওটা শুধু ঘুরে বেড়াচ্ছে, কোথাও যুক্ত হতে পারছে না, তাহলে বুঝতে হবে আসলে এই জিনিসটা ব্যাকটেরিয়ার শরীরে ঠিকমতো প্রবেশ করেনি। মেটাল ডিটেক্টরটা কিভাবে কাজ করে সেইটাই আমি তোমাকে বলে দিলাম, যে এইটা হলো জাস্ট পরিপূরক ডিএনএ বা এমআরএনএ, এইটাই, যাতে ও গিয়ে ওকে খুঁজে বের করতে পারে। যেমন এই যে হাতের সাথে হাত, হাত তো হাতের সাথেই মিলবে, তাই না? তো একটা হাত তোমার কাছে আসে, আরেকটা হাতকে দিলাম, দুইটা হাত দিয়ে একটা তালি হয়ে গেল। ওকে, কথা পরিষ্কার? তাহলে এইটা জেনেটিক প্রোব। এছাড়াও আরো দুই একটা পদ্ধতি আছে যে কি কি পদ্ধতিতে খুঁজে বের করা যায়। একটা হলো পিসিআর পদ্ধতি, আরেকটা হলো রেস্ট্রিকশন ডাইজেশনের মাধ্যমে। তো রেস্ট্রিকশন ডাইজেশনের মাধ্যমে শুধু আমি তোমাকে বলবো শুধু নামটাই মনে রাখার জন্য। আর পিসিআর পদ্ধতিটা নিয়ে সামনে আমরা আরো 5 মিনিট পড়ালেখা করব পিসিআর নিয়ে। এখান থেকে কি লিখতে হয়, এখান থেকে কি আসবে? এখান থেকে এমসিকিউ আসবে ভাইয়া। তো এইটুকু লিখলেই আমাদের, এইটুকু জানলেই আমাদের হয়ে গেল। তাহলে এই পর্যন্তই আমাদের আসলে পড়া, এইটুকু জানলেই আমাদের হয়ে গেল। এই যে এই অংশটা, এইটা এইটা হলো অতিরিক্ত, বইয়ের মধ্যেও লিখে রাখতে পারো, এইটা তোমার পরীক্ষার খাতায় লেখার আসলে দরকার নাই। এইটা হলো আমরা পুরো আলোচনাটা করলাম কিসের, আমরা পুরো আলোচনাটা করলাম কি নিয়ে? আমরা পুরো আলোচনাটা করলাম ইকোলাই ব্যাকটেরিয়া নিয়ে। এবং ইকোলাই ব্যাকটেরিয়ার খেলা কিন্তু আমাদের ওখানেই শেষ। এই যে আছে কিনা, এরপর আমরা কালেক্ট করব জিনিসপত্র। তো এরপর বইয়ের মধ্যে বলছে যদি ইকোলাই ব্যাকটেরিয়া ব্যবহার না করো, তুমি যদি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিকেন্স ব্যবহার করো, তাহলে তুমি কি করবা? তো ওইটা নিয়ে আমার মনে হয় যে আমাদের এত আগ্রহ প্রকাশ করার কিছু নাই। অ্যাগ্রোব্যাকটেরিয়াম ব্যবহার করলে কি হতো সেইটা নিয়ে আমি কাউকে এত আগ্রহ প্রকাশ করতে বলবো না। এবং তোমার এই নিচের অংশটুকু তুমি যদি না লিখো, এইটা সিকিউতে লিখতে হবে না, এইটা অতিরিক্ত, তোমাকে আমি এইটুকু বলে দিলাম। ঠিক আছে? বুঝাতে কি পেরেছি? বুঝাতে কি পেরেছি? ঠিক আছে। সো দ্যাটস ইট। আর মূলত এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম, এই ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে। তো ইকোলাইটা প্রাণীর সাথে জড়িত। খেয়াল করো, ইনসুলিন বানাচ্ছ, অ্যালবুমিন বানাচ্ছ, ইকোলাইটা প্রাণীর সাথে জড়িত। অ্যাগ্রোব্যাকটেরিয়াম, এটার সাথে অ্যাগ্রো কথাটা দেওয়া, অ্যাগ্রো মানে কৃষি, এটা ট্রান্সজেনিক উদ্ভিদ, এটা একটা এমসিকিউ। ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে এটা ব্যবহার করা হয়। তো এখানে এইটারও ব্যাখ্যাটা দিয়ে দিয়েছে ইকোলাইয়ের সাথে, বাট এইটা তোমার মেইন পরীক্ষায় তুমি যদি না লিখো, তোমার একটা মার্কও কমবে না। বাট এমসিকিউ এর জন্য আমি তোমাকে এইটা বলে দিলাম। বুঝাতে কি পেরেছি? ঠিক আছে। এখানে একটা এমসিকিউ আছে। তো ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে তুমি অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মাধ্যমে জিন স্থানান্তর করতে পারো। এছাড়া নতুন একটা পদ্ধতি আবিষ্কার করেছে তারা, ইমপ্লান্টা। আমি তোমাকে বিনয়ের সাথে বলছি, ইমপ্লান্টা পদ্ধতি নিয়ে আমি পরবর্তী পড়ালেখা করিনি, জাস্ট এটা এমসিকিউর জন্য পড়ো। তুমি যদি মনে করো যে আমি ভাই ইমপ্লান্টা পদ্ধতি সম্পর্কে জানতে চাই, তাহলে জাস্ট ছোট্ট একটা গুগল করতে হবে। আমিও চাইলে গুগল করি এখন জেনে নিতে পারি, বাট এটা একটা এমসিকিউ, এটা খুব বেশি যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা তা না। ওকে, সো এইটাতে তোমার কিন্তু সিকিউ এর জন্য লাগছে না, এই দুইটা লাইন শুধু এমসিকিউ এর জন্য লাগবে। আমরা পুরো টপিকটা পড়লাম। আমরা এটা কেন পড়লাম? আমরা এটা এই জন্য পড়লাম কারণ এখানে বেশ কিছু এমসিকিউ আছে, এবং এইখানে এইটা তোমার সিকিউতে আলটিমেটলি এই জিনিসটাই লিখতে হবে। আর এইখানে যেটা দেওয়া, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না, এই জিনিসটা আমি স্কিপ করার জন্যই বলছি। তারপরও এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় না হোক,
জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষায়, জেইউতে বা রাজশাহী ভর্তি পরীক্ষা, রাজশাহী ইউনিভার্সিটিতে এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে, আসলেও আসতে পারে, যেটা আসা অনুচিত, তারপরও আসতে পারে। এবং এটা এখানে কি দেওয়া আছে, কেন এটা তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু তুমি তো কঠিন প্রস্তুতির মধ্যে আছো, তুমি তো একবার পড়ে ফেললে ভবিষ্যতে তোমার জন্য সহজ হবে। এই যে এইটা আবার রিকম্বিনেন্ট ডিএনএটাকে ব্যাকটেরিয়ার শরীরে ঢোকানোর জন্য আমরা কয়টা পদ্ধতি পড়ছি? আমরা দুইটা পদ্ধতি পড়লাম। একটা পদ্ধতির নাম ছিল কি ইলেকট্রোপোরেশন, আরেকটা ছিল ক্যালসিয়ামের মাধ্যমে। তো আমরা দুইটা পদ্ধতি পড়ছি। দেখো এখানে দুইটা না, এই জায়গায় কতগুলো পদ্ধতির কথা বলছে। একটা তো ইলেকট্রোপোরেশন, আরেকটা তো ক্যালসিয়াম ক্লোরাইড। এছাড়াও ওরা বলছে আরো ইনজেকশন, মাইক্রো ইনজেকশন তো ঢুকাই দিলা ওর শরীরে, বায়োলিস্টিক গান শট গুলি করে ওর শরীরে ঢুকাই দিলা। এই তিন পদ্ধতিতে ব্যবহার করা যায়, হয় ফুটা করে দিবা, নাহলে ইনজেকশন দিবা, নাহলে গুলি করে দিবা। আর ক্যালসিয়াম ব্যবহার না করলে তুমি লাইপোজোম তৈরি করার মাধ্যমেও এই রিকম্বিনেন্ট ডিএনএ কে পোষক দেহে প্রবেশ করাতে পারবা। এইগুলো আমরা কেন পড়ছি? এমসিকিউ আসবে। নিচের কোনটা প্রত্যক্ষ পদ্ধতি? নাম তিনটা শুধু। নিচের কোন দুইটা পরোক্ষ পদ্ধতি? নাম তিনটা শুধু। ঠিক আছে, কোন এই দুইটাই প্রত্যক্ষ, কোনটা প্রত্যক্ষ ভৌতিক ফিজিক্যাল পদ্ধতি, আর কোনটা প্রত্যক্ষ রাসায়নিক পদ্ধতি। তো যেগুলোতে রসায়ন ইউজ হয়, ক্যালসিয়াম ক্লোরাইড সেটা তো রাসায়নিক পদ্ধতি, লাইপোজোম তৈরি করা এটা তো রাসায়নিক পদ্ধতি, আর সরাসরি গুলি করে দেওয়া, ফুটা করে দেওয়া, ইনজেকশন দেওয়া এগুলো হলো ফিজিক্যাল পদ্ধতি। এখান থেকে কি পড়তে হবে লিখে রাখো, নাম। তেরা নাম ইয়াদ রাহেগা, তোমাকে নামগুলো পড়তে হবে। তাহলে নাম আমাদেরকে পড়তে হবে। এখান থেকে কি আসবে? এমসিকিউ। কোনো ধরনের সিকিউ মিকিউ এই জায়গা থেকে আসবে না। কথাটি কি পরিষ্কার? এইটুকু এখানকার এমসিকিউ এটা বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? তো আমি পুরো চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি, এই যে আমি ক্লিয়ার করে দিচ্ছি ভাইয়া, এই যে ক্লিয়ার করে দিচ্ছি। এইটা তুমি জাস্ট চ্যাপ্টারটা যখন ঠান্ডা মাথায় রিভাইজ করবা, তুমি ভাবতেও পারবা না যে কতটা মানসিক শান্তি তোমার লাগছে, যে ভাই পুরা সবগুলা পেজ আমি পড়ে ফেলেছি। এখন এই পার্থক্যটা, এই পার্থক্যটা, এই পার্থক্যটা ভাইয়া তোমার তো নিজেরই পারার কথা। টিস্যু কালচার আর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সম্পূর্ণ দুই রকম পদ্ধতি। একটা থেকে কোষ নিয়ে সেটাকে ক্যালাস তৈরি করে ছোট গাছ তৈরি করা, আর এইখানে ডিএনএ বের করা কাটা, প্লাজমিড বের করা কাটা, লাগায় দেওয়া, ঢুকাই দিয়ে সেখান থেকে বিস্তার করা, সম্পূর্ণ দুই পদ্ধতি, তাই না? এখানে সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা রিডিং পড়বা। এই পদ্ধতিতে চারা উৎপাদন করা হয়, ওই পদ্ধতিতে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে অল্প সময় এরকম করে চারাটারা আমরা বানাই না এখানে, তাই না? টিস্যু কালচার কেন করা হয়? রোগমুক্ত উদ্ভিদ তৈরি করার জন্য। আর ওই জায়গায় আমরা উদ্ভিদ তৈরি করতে পারি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য, যে ওই উদ্ভিদটাকে আমি একটা পাওয়ারফুল বানাবো, যেমন স্পাইডারম্যানের শরীরে কিন্তু জাস্ট রিকম্বিনেন্ট ডিএনএ ঘটে। তোমরা সবাই স্পাইডারম্যানের, আচ্ছা তোমাদের কি স্পাইডারম্যানের ওই সিনটা তোমরা কে স্পাইডারম্যান মুভিটা দেখেছো? স্পাইডারম্যান মুভিটা কে দেখেছো তোমরা? স্পাইডারম্যান 1 কেউ দেখেছো? স্পাইডারম্যান 1 দেখি কে দেখছে, কে বলতে পারে? বলো তো স্পাইডারম্যান কোথায় গিয়ে স্পাইডারম্যানে পরিণত হয়, মানে স্পাইডারম্যান কিভাবে স্পাইডারম্যান হয়? তোমরা দেখো নাই, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এ হলো স্পাইডারম্যান। কেন দেখাচ্ছি এটা বুঝতে পারবা, রিকম্বিনেন্ট ডিএনএ এর বাস্তব উদাহরণ দেখতে পারবা। এটা তো অ্যাড, আচ্ছা অ্যাডটা শেষ হোক। অল টাইম ফ্রেশ বেডের অ্যাড তোমরা দেখো নাই, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ছোট ছোট কিউট বাচ্চা,
অল টাইমের পাউরুটিগুলো খুব একটা মজা করে না, কেমন যেন ফ্যাস ফ্যাসা, ঠান্ডা লেগে গেছে। ওকে, আর এগুলো কি? ইউটিউবটা হয়েছে এখন অ্যাডের মাজার। আরে বাবারে, অ্যাড চলার সময় এত ভালো চললো, ভিডিও চলার সময় আর চলে না, কি বিরক্তি করে রে ভাই। তোমাদেরকে যা রিকম্বিনেন্ট ডিএনএ শুধু দেখেছি স্পাইডার কামড়ে স্পাইডারম্যান হয়ে যায়, হা হা, ওইটাই দেখাচ্ছি তোমাদেরকে যে কিভাবে স্পাইডার কামড়ায় স্পাইডারম্যান হয়ে যায়। এই দেখো, স্পাইডারম্যানরা একটা কারখানা, চিড়িয়াখানায় ঘুরতে গেছে, ল্যাবরেটরিতে ওরা ঘুরে বেড়াচ্ছে। এ হলো ভবিষ্যৎ স্পাইডারম্যান, এ হলো নায়িকা। এই যে সেই যন্ত্রটা, মানে যন্ত্র বলতে স্পাইডারটা, ওরা ওর সাথে মজা করতেছে, তোমরা দেখতে পাচ্ছ যে ওকে ছবিটা তুলতে দিচ্ছে না। আচ্ছা, আমরা মেইন জায়গায় চলে যাই, ইটস ওয়েস্টিং আওয়ার টাইম। তো ওরা একটা স্পাইডারের জাদুঘরে বা ওরকম কোনো জায়গায় আসছে, ল্যাবে। ওকে, আচ্ছা, ওকে, আমরা জায়গা মতো যাই। এ এখন একা হয়ে গেল, এর অর্থ ওর সাথে কিছু একটা হবে। রেডি, 1। আরে বেটা, পিকচার তো নিবি, কামড়টা দেখা। এইবার আসবে, দেখো, এই যে দেখো নামছে। নামছে, এই এই দেখো, ওকে কামড় দিল। যেই অংশটুকু দেখানোর জন্য এত আয়োজন, সেইটা আমি তোমার, সেইটা এখন আসবে, সবাই ফোকাস করো। এই যে দেখো, ডিএনএ এর মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। এখানে আসলে বুঝাইছে যে ওর ডিএনএটা আসলে চেঞ্জ হয়ে গেল, এটা আসলে এখানে দেখাচ্ছে রূপক অর্থে। দেখে ওর ডিএনএটা বদলে যাচ্ছে, এটাই রিকম্বিনেন্ট ডিএনএ, ফলে ওর শরীরে স্পাইডারম্যানের পাওয়ার চলে আসলো। এই যে দেখো, আগে নীল ছিল, এগুলো লাল নীল। নিউ স্পিসিস কমপ্লিটেড, নিউ স্পিসিস, দেখতে পেয়েছো? তো আমরা কি দেখলাম, যে ওর শরীরে একটা পাওয়ার চলে আসলো। এই যে অন্য ডিএনএ অ্যাড করে যে পাওয়ার ফিরে পাওয়া, এইটাই রিকম্বিনেন্ট ডিএনএ এর কাজ। তুমি একজন ডিএনএ এর সাথে আরেকটা পাওয়ার অ্যাড করে দিলে অন্য কারো ক্ষমতা আছে। মনে করো পাখি যে উড়তে পারে, ওই উড়ার জিন, যদিও ওড়ার জন্য কোনো জিন নাই, ডানা তৈরির জিন আছে। তো মানুষের কোষের মধ্যে কখনো যদি ডানা তৈরি করার জিনটা অ্যাড করে দেওয়া হয়, তাহলে মানুষের হাতগুলো ভবিষ্যতে ডানা হয়ে যাবে এবং আমরা উড়ার চেষ্টা করলেও করতে পারি। বা তুমি, জিনিসটাকে আমি বুঝাতে পেরেছি, বুঝাতে পেরেছি। সৈকত আর এক্স, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। ঠিক ঠিক, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। পৃথিবীর আসলে গত
এক বছরে বা গত 6 মাসে পৃথিবীটা খুব ছোট হয়ে গেছে। মানে পৃথিবীর সবাই বা বাংলাদেশের সবাই অ্যাটলিস্ট একদম কানেক্টেড হয়ে গেছে। মানে আমি যা দেখি তুমিও তাই দেখো। মানে বুঝাচ্ছি যে ধরো আমি একজন সরকারি চাকুরিজীবী, আমি একজন মনে করো চিকিৎসক, তো আমার যে ফ্রেন্ড লিস্ট বা আমার ফেসবুকের যে ফ্রেন্ড লিস্ট তারা নিশ্চয়ই তোমার সাথে আলাদা হবে। আমার গ্রুপের লোকজন তারা হবে। তুমি একজন স্টুডেন্ট, তুমি তোমার তোমার সাথে তোমার বন্ধু বান্ধবরা তোমার তোমার সাথে থাকবে, তাই না? মানে তোমার ফ্রেন্ড লিস্টে তোমার বন্ধু বান্ধব থাকবে। তারপর ধরো আমার বাবার ফ্রেন্ড লিস্টে তার বন্ধু বান্ধবরা থাকবে। গত 2-3 বা 6 মাসে সবাই কিভাবে যেন একই জিনিস নিয়ে আলোচনা করে, মানে সবারই আলোচনার টপিক একদম সেম। মানে আমাদের আলোচনার টপিক আলাদা না, মানে মূল আলোচনার টপিক সবারই একই। কোনো কিছু ভাইরাল হলে সেটা সবাই দেখে, মানে সবাই জানে। তুমি যেমন একটা মনে করো ক্লাস 12-এর বাচ্চা, তুমিও সেটা জানো। আমার বাবা ধরো একজন 60 বছরের বয়স্ক মধ্যবয়স্ক মানুষ, তিনিও সেটা জানেন। মানে গত 6 মাস ধরে যাই ঘটে সব কেমন যেন আমার কাছে মনে হয় যে সারা বাংলাদেশের মানুষ সেটা একসাথে দেখে। এইটা আমার কাছে খুব অবাক লাগতেছে যে এই জিনিসটা কিন্তু এর আগে ছিল না। আমার জিনিসগুলো ধরো আমরা জানতাম, তোমাদের জিনিসগুলো স্টুডেন্ট লেভেলের জিনিসগুলো স্টুডেন্টরা জানতো। প্রত্যেকের জোন প্রত্যেকের জোন আলাদা আলাদা ছিল। গত কয়েক মাসে সবার জোন মিলেমিশে একত্রিত হয়ে গেছে। তুমি যেটা এই যে তুমি বলে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, এটা যেমন আমি রিলেট করতে পারি, সবাই এটা এখন বুঝতে পারে। তো এই ব্যাপারটা আমার কাছে খুব অবাক লাগছে। তো যাই হোক, আশা করি আমরা বুঝতে পারলাম মেইন আইডিয়াটা কি, বুঝতে পারলাম। টিস্যু কালচার একটা কম জটিল প্রক্রিয়া, তুমি আমি সবাই জানি। ডিএনএ রিকম্বিনেশন কতগুলো ধাপ, কত কিছু বুঝাইলাম তোমাদেরকে, তাই না? টিস্যু কালচারে কোনো প্লাজমিড লাগে না, এটাতে প্লাজমিড লাগে, রাইট? ওকে, ঠিক আছে। টিস্যু কালচারে কিন্তু আমরা কোনো জিনের পরিবর্তন করি না, এখানে কিন্তু জিনোটাইপ জিনের পরিবর্তন হয়ে যায়। এবং এইখানে টিস্যু কালচারে কি হয়, মায়ের মতোই সবাই হয়। মায়ের মতোই তো সবাই, তাই না? একদম মায়ের মতো। কিন্তু এইখানে কি হয় ভাইয়া, এইখানে খেয়াল করো, ওই ব্যাকটেরিয়াটার ডিএনএটা কিন্তু পরিবর্তন করে দিচ্ছি আমরা। ফলে পরিবর্তিত আলটিমেটলি কিন্তু ভিন্ন গুণ সম্পন্ন জিনিস আমরা তৈরি করি। সো দুটোই ঘটনাই কিন্তু আলাদা। এটা একটু চিন্তা করলেই এটা উত্তর করতে পারবা, রাইট? ওকে, সো ডান। আমরা আশা করি পড়ে ফেলতে পারলাম। এখন এই চ্যাপ্টারের বাকি যা আছে ভাইয়া, এখান থেকে আর দুটো টপিক আমাদের পড়া, আসলে মূল পড়া শেষ। এখন তুমি যা পড়বা, একটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্ব, সেটা আমরা গুরুত্ব দিয়ে পড়ব। সেটা তোমার সিকিউতে আসবে। যদি এইটার গুরুত্ব আসে তাহলে টিস্যু কালচারের প্রক্রিয়াটা আসবে, আর যদি এইটার প্রক্রিয়াটা আসে তাহলে টিস্যু কালচারের গুরুত্ব আসবে। তোমাকে দুইটাই পড়তে হবে। আর কিছু শর্ট নোট পড়তে হবে। যদিও তোমাদের অফিসিয়ালি শর্ট নোট আসে না, শর্ট নোট টানটা তো তোমাদের নাই, আমাদের সময় ছিল সংক্ষিপ্ত প্রশ্ন, কিন্তু খ নাম্বারে আসতে পারে। খ এর ব্যাখ্যা হিসাবে তোমাকে কয়েকটা টপিক পড়তে হবে, ঠিক আছে? যেমন দ্রুত সময় নেওয়া যাবে না, অলরেডি 9:15 বাজে। ক্লোন, জিন ক্লোন নিয়ে আমাদের অনেক আগ্রহ। ভাই, একই জিনিসকে হুবহু বানানোর নামই হলো ক্লোন। ক্লোন শব্দের অর্থ হুবহু, প্রতিরূপ। কোনো জিনকে হুবহু তৈরি করাকেই বলা হয় ক্লোন। এখন ভাইয়া এখানে তাকায় দেখো, ক্লোন কয় রকম? ক্লোন 2 রকম, একটা হলো ডিএনএ ক্লোনিং, আরেকটা হলো রিপ্রোডাক্টিভ ক্লোনিং। এইটা একটু ভালো করে খেয়াল করতে হবে। আমরা সবাই ক্লোন বলতে ওই রিপ্রোডাক্টিভ ক্লোনিংটা কি বুঝি, যে ক্লোন, মানুষের ক্লোন করা হচ্ছে। সিনেমাতে দেখা যায় যে হুবহু আমার মতো আরেকজন হেঁটে যাচ্ছে, ওটা হলো রিপ্রোডাক্টিভ ক্লোনিং। ওইটা রিপ্রোডাক্টিভ ক্লোনিং, হুবহু তোমার মতো আরেকজনকে তৈরি করা। আর ডিএনএ গুলা, এই যে আমরা মাত্র কি করলাম, একটা ব্যাকটেরিয়া থেকে 10 কোটি ব্যাকটেরিয়া তৈরি করলাম 9 ঘন্টায়, তো হুবহু ডিএনএ কপি হয়ে গেল না? সেটা হলো ডিএনএ ক্লোনিং। ভাইয়া, ডিএনএ ক্লোনিংটার A to Z লাইন আমরা পারি, এটা টিক, এটা আমরা অলরেডি জানি, ঠিক আছে? কিন্তু রিপ্রোডাক্টিভ ক্লোনিং এইটা আমরা জানি না। রিপ্রোডাক্টিভ ক্লোনিংটা আমরা জানি না। জিনিসটা কিচ্ছু না। জিনিসটার বেসিক আইডিয়া একদম সিম্পল, টিস্যু কালচারের মতো। এইটা হলো বল্টু,
এই হলো বল্টু। এই বল্টুর শরীর থেকে আমি ডিএনএ নিব, এই ডিএনএটা আমি ল্যাবরেটরিতে নিব, এই ডিএনএ থেকে আমি হুবহু বল্টু বানাবো। এই বল্টুর বয়স যখন মনে কর 20 বছর, তার শরীর থেকে আমি ডিএনএ নিলাম, ডিএনএ নিয়ে ল্যাবরেটরিতে আমি হুবহু বল্টু বানাবো। এর বয়স তখন অবশ্যই 0 বছর হবে, মানে তার নতুন বল্টুর জন্ম হবে। কিন্তু এই বল্টুর বয়স যখন 20 বছর হবে, এর তখন 40 বছর হবে। কিন্তু এই বল্টু কিন্তু দেখতে হুবহু 20 বছর বয়সী এই বল্টুর মতোই হবে, কারণ এর জিন থেকে ওকে তৈরি করা, এর ডিএনএ থেকে ওকে তৈরি করা হচ্ছে। সিনেমাতে এইটাই দেখা যায়। আমি কি বুঝাতে পারলাম? এবং এইটাই কিন্তু ফিউচার, এটা ফিউচার না, এটা প্রেজেন্ট। অলরেডি আমি গ্যারান্টি দিলাম, চায়নায়, রাশিয়ায়, আমেরিকায়, ইউরোপে অলরেডি হিউম্যান ক্লোনিং করা হচ্ছে। এবং আমি তোমাকে বললাম, এই যে বাংলা পৃথিবীর মনে করো ভবিষ্যৎ যারা নেতা, যারা অলরেডি নেতা, যেমন ভ্লাদিমির পুতিন, বা ধরো চীনের শি জিনপিং, বা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, এদের দেখবা যে হয়তোবা অলরেডি ক্লোন পিপল তৈরি করেই ফেলছে ওরা। কিন্তু এরা তো মনে করো নেতা হয়েই গেছে। ভবিষ্যতে যারা নেতা হতে পারে, এদের বিরুদ্ধে দেখবো ওদের ক্লোন বানায় রাখছে, যে কখনো ওই ক্লোনটাকে দিয়ে এমন কিছু করানো, ভয়ঙ্কর ভবিষ্যতে পৃথিবী ভয়ঙ্কর হতে যাচ্ছে। হ্যাঁ, তো এইটার নাম হলো রিপ্রোডাক্টিভ ক্লোনিং। এই জিনিসটা নিষিদ্ধ, এটা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। না হলে তো ভাই প্রত্যেকের ক্লোন বানায় রাখতো, বুঝো নাই? প্রত্যেকের ক্লোন বানাইতো। এটা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। কিন্তু মনে রাখবা, যে জিনিসটা নিষিদ্ধ করা হয় তার মানে ওটা গোপনে গোপনে আরো বেশি বেশি চলে। সেটাই নিষিদ্ধ করা হয় যেটা অলরেডি বেশি চলতেছিল। তো মানুষের ক্লোনিং নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সারা দুনিয়াতে প্রাণীর ক্লোনিংকে অনুমোদন দেওয়া আছে। যেমন পৃথিবীতে এইরকম ভাবে ডলি নামক একটা ভেড়ার জন্ম হয় পৃথিবীর ইতিহাসে 1996 সালে। ডলি ভেড়া, ঠিক আছে? ওই ভেড়া প্রথমে মানব ক্লোন, একইভাবে মানব ক্লোন করাও সম্ভব হচ্ছে, কিন্তু এটা বর্তমানে নিষিদ্ধ। এই হলো মেইন কথা। তো প্রিয় ভাই ও বোনের, এটা এটা রিডিং পড়ার জন্য ভালো, এখান থেকে খুব একটা টপিক আসবে না, এগুলো ভবিষ্যতে চিন্তা করার জন্য ভালো, কিন্তু আহামরি খুব জিনিসটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখানে একটা ছোট টপিক দেওয়া আছে, সেটার নাম হলো পিসিআর। পিসিআর এর ফুল মিনিংটা জানতে হবে, সবাই মন দেন। পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটা থেকে শর্ট নোট আসতে পারে। পিসিআর এর ফুল মিনিং কি? কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ তোমরা সবাই করোনার টেস্ট করাইছিলা, তোমাদের সবাই তোমরা তো করোনার সময় বড় হলা। করোনার সময় তোমরা সবাই ক্লাস 7 বা 8-এ পড়ো, তাই না? করোনার সময় তোমরা কোন ক্লাসে পড়ো? কার কার করোনা হয়েছিল? ওখানে কিন্তু একটা টেস্ট করছিলা, টেস্টের নাম মনে আছে? আরটি পিসিআর, ক্লাস 8। হ্যাঁ, টেস্টটার নাম মনে আছে? করোনার যে টেস্ট করা হতো এখান থেকে স্যাম্পল নিয়ে, আরটিপিসিআর। এই পিসিআর সম্পর্কে তুমি এখন পড়বা। ভাইয়া পিসিআরটা কি জিনিস? পিসিআরটা একটা মজার জিনিস। পিসিআর দেখতে কিরকম, জাস্ট বক্সটা দেখো তাহলে একটা আইডিয়া হয়ে যাবে, এমনি হুদাই মুখস্থ করে তো লাভ নাই। এই যে দেখো ভাইয়া, এইটা হলো একটা পিসিআর মেশিন। কিছু না, জিনিসটা আহামরি কিছু না, খেয়াল করো, এটা একটা পিসিআর মেশিন। ওকে, এইখানে অনেকগুলো টেস্ট টিউব দেওয়ার জায়গা আছে। এই টেস্ট টিউবের মধ্যে ধরো এই জায়গায়, এখানে মনে হয় 96টা টেস্ট টিউব একসাথে বসায়। কয়টা? 96টা। এই 96টা টেস্ট টিউবে ধরো 96 জন মানুষের তুমি স্যাম্পল দিলা। সেই স্যাম্পলটা কি হতে পারে? তোমার লালা। 96টা মানুষের লালা এই জায়গায় দিলা। মানুষের লালার মধ্যে কিন্তু মানুষের ডিএনএ থাকে অল্প পরিমাণে। তাহলে 96টা মানুষের লালা বা ডিএনএ মিশ্রিত লালা তুমি এই জায়গায় দিলা। কতটুকু পরিমাণে দিলা? অল্প পরিমাণে। এই পিসিআর মেশিনটার ক্ষমতা আছে প্রত্যেকটা ডিএনএ কে, এই যে ডিএনএ ধরো তুমি ছোট্ট অংশ দিলা, ওই টেস্ট টিউবের মধ্যে এইটুকু আছে। এই পিসিআর মেশিনের ক্ষমতা হলো 30 মিনিটের মধ্যে প্রত্যেকটা ডিএনএ কে কয়েক লাখ কপি বানানো, কয়েক লক্ষ কপি বানানো। ছোট্ট ডিএনএ কে কয়েক লক্ষ কপি কপি করে দিবে, জাস্ট কপি 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 কপি, ফটোকপি মেশিনের মতো। এইটাই করে। দেখো,
বুঝাতে পারলাম? দিস ইজ পিসিআর। দেখো এই যে ডিএনএ ছোট ওই যে খণ্ডটা, ওই খণ্ডটার ক্লোনিং করা হয়। কোথায় করা হয়? টেস্ট টিউবের মধ্যে, কাচের মধ্যে। এটাতে কোনো ভেক্টর টেক্টর লাগে না। এটাতে আমরা কি দেই? এটাতে একটা এনজাইম দেই, ডিএনএ পলিমারেজ। সেজন্য এটার নাম পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটা শুধু ডিএনএ পলিমার তৈরি করে। একটা এনজাইম দেই, টেস্ট টিউবগুলো দেওয়া হলো, ওটার মধ্যে তারপর এক ফোঁটা ফোঁটা করে এরকম এনজাইম দেওয়া হয়। এনজাইমটার নাম কি? ডিএনএ পলিমারেজ। মেশিনটা চালু করে দেওয়া হয়, চালু করে এই কাজটা করে। দেখতে পাচ্ছ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে পিসিআর কম করা হয়। এইটা বিভিন্ন টেস্টের কাজে আমরা ব্যবহার করি। তোমরা বলতে পারো যে ভাই পিসিআর এর প্রয়োগটা কোথায়, মানে পিসিআর ব্যবহার কিভাবে, মানে পিসিআর ব্যবহার করে মানে কি লাভ? সো পিসিআর দিয়ে তুমি চাইলেই একটা জিনকে অনেকগুলো কপি তৈরি করতে পারো, এবং সেই কপি থেকে ভুল বের করা সহজ। ধরো ওই বা এভাবেও চিন্তা করা যায় যে এই ছবিটা তো মাত্র দেখলা, তো এখানে 96টা মানুষের লালা আছে, তাই না? একজনেরটাই চিন্তা করো, ও লালার মধ্যে অল্প পরিমাণ করোনা জীবাণুর আরএনএ আছে, অল্প পরিমাণ। পিসিআর কি করবে? সে অল্পটাকে অনেকটুকু করে দিবে, যাতে যন্ত্রটা সহজেই বুঝতে পারে ওই যে করোনা জীবাণুর আরএনএ, এর শরীরে করোনা জীবাণুর আরএনএ আছে। খুব অল্প পরিমাণটাকে তো আমরা অনেক সময় ধরতেই পারি না। তোমার ঘরের কোণে অল্প একটু ময়লা পড়ে আছে, তুমি বুঝতে পারলে না, এমন একটা মেশিন দিলা যে সবগুলা ওই ময়লাটা অনেকগুলো হয়ে গেল। তোমার চোখে পড়বে আরে অনেকগুলো ময়লা, তারপর তুমি ঝাড়ু দিয়ে ময়লাটা পরিষ্কার করে ফেললা। অ্যাজ সিম্পল এজ দ্যাট। তাহলে পিসিআর এর কাজটা কি? সেকেন্ডের মধ্যে লাখ লাখ কপি তৈরি করে ফেলা। এটার নাম পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ কেন? কারণ এখানে এনজাইমটা ব্যবহৃত হয় ডিএনএ পলিমারেজ। আর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি তোমরা এখন আমার চেয়ে ভালো পারার কথা। আমরা ওই সব কিছু এতদিন ধরে যা পড়লাম সবই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। কথাটা কি বুঝতে পেরেছি? আশা করি সবাইকে মেইন কথা, বাপরে বাপ, মেইন কথা বুঝাতে পারলাম। ওকে, পড়ার কিন্তু শেষ হয় নাই, পড়া আরও 15 মিনিট পড়তে হবে। 15 মিনিট পড়লে তুমি এই চ্যাপ্টারটার উপরে দক্ষতা অর্জন করতে পারবা। ঠিক আছে প্রিয় ভাইয়া আপুটা? আচ্ছা, আমাদের লাস্ট একটাই মূল টপিক বাকি, সেটা হলো এটা প্রয়োগ। কিন্তু সেই প্রয়োগে ঢোকার আগে দেখো এখানে কতগুলো পেজ, বাপরে বাপ, এত পেজ, চিন্তা করা যায়। এবং শেষের দিকে আরও 2-1টা টপিক আছে, সেই টপিকটা আছে বলেই আমি পেছনের দিকে আসলাম। এই 2-1টা টপিক ঘাটাঘাট পড়াই ফেলতে হবে তোমাকে, না হলে এটা শর্ট নোট আসতে পারে, এমসিকিউ আসতে পারে। অনেক বড় চ্যাপ্টার, অনেক বড়। হ্যাঁ হবে, কালকে আগামীকাল তো শারীরতত্ত্বের মেগা এক্সাম, আর নেক্সট শুক্রবার পুরো সাইকেল 4 এর মেগা এক্সাম। ওকে, এখান থেকে এই কোন টপিকে আসলাম? সবাই এই জায়গায় চলে আসো, পেজটা উল্টাও, এই জায়গায় আসো, এই টপিকে আসো, জিনোম সিকোয়েন্সিং এই টপিকে আসো, এসে কমেন্ট করো আসছি, ডান। এই টপিকে আসো, জিনোম সিকোয়েন্সিং টপিকে আসো, দ্রুত দ্রুত দ্রুত। দ্রুত, এখান থেকে এমসিকিউ আসবে, এগুলো থেকে এমসিকিউ আসবে, জিনোম সিকোয়েন্সিং এগুলো থেকে এমসিকিউ আসবে। ভাইয়া, হোয়াট ইজ জিনোম? আমাদের কোষে 46টা ক্রোমোজোম, 23টা বাবার কাছ থেকে, 23টা মায়ের কাছ থেকে। এই 23টা বাবার কাছ থেকে আর এই 23টা যে মায়ের, এইটা এক সেট, এটা এক সেট, এই এক সেট ক্রোমোজোম, এগুলোকে বলা হয়, এক একটাকে বলা হয় জিনোম। তাহলে আমাদের শরীরে প্রত্যেকটা কোষে 2 সেট জিনোম, সরি হ্যাঁ 2 সেট জিনোম থাকে, মানে এক জোড়া জিনোম থাকে, এক জোড়া জিনোম মানে এক সেট ক্রোমোজোম। তাহলে এক জোড়া জিনোম থাকে, এক জোড়া মানে 2টা। পরীক্ষা প্রশ্ন আসবে মানুষের প্রত্যেকটা কোষে কতগুলো জিনোম থাকে? উত্তর করবা এক জোড়া জিনোম থাকে। 2টা জিনোম থাকে। আচ্ছা, 2টা জিনোম থাকলো। এখন এই যে 23টা ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলোর মধ্যে একটা ক্রোমোজোম খুললে তুমি এরকম ডিএনএ পাবা।
এই ডিএনএটাকে তুমি যদি আরো ভাঙো কি দেখতে পাবা, এই রকম লেখা এ টি জি সি টি জি এ, এইভাবেই লেখা। এটা আমাদের আমাদের শরীরে কোড। একটা ডিএনএর মধ্যে এরকম লেখা, একটা ক্রোমোজোমের মধ্যে 23টার মধ্যে এভাবে লেখা, 46টার মধ্যে এভাবে লেখা। এই 46টা ক্রোমোজোম বা 23টা ক্রোমোজোম, এইটার মধ্যে কোনটার পরে কি লেখা, এই জিনিসটাকে ডিকোড করার নামই হলো, মানে তুমি খুঁজে বের করার নামই হলো জিনোম সিকোয়েন্সিং, সিকোয়েন্সটা জানা। তোমরা সবাই কোড শিখছো না আইসিটিতে, তোমরা সি বা সি প্লাস প্লাস কিছু তো একটা শিখছো তাই না? কি শিখছো আইসিটিতে? কি শিখতে হয়? সি, সি ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ শিখতে? এইচটিএমএল শিখতে হয় আর সি প্রোগ্রাম শিখতে হয়। তো তোমরা কোড লিখছো না? তো ধরো একটা এই যে মোবাইলটা বা এই যে নোট সফটওয়্যার, যে সফটওয়্যারটা আমরা ইউজ করছি, এই সফটওয়্যারটার পিছনে কিন্তু কোড লেখা আছে। তো সেই কোডগুলোকে তোমাদের চোখের সামনে ধরাটার নামই হলো কোডের সিকোয়েন্সিং। তো এই যে আমাদের শরীরে যে কোড, আমাদের শরীরে যে জিনোম, সেইটাকে লেখাটার নামই হলো জিনোম সিকোয়েন্সিং। এবং এই জিনোম সিকোয়েন্সিং তুমি যত করতে পারবা, ছবি দেখো, একটা জিনোম সিকোয়েন্সিং এর ছবি দেখতে পারো কিভাবে করা হয়, তাহলে একটা আইডিয়া পাবা যে জিনোম, এই যে দেখো হিউম্যান জিনোম সিকোয়েন্সিং। আই সর্বনাশ, কি সুন্দর দেখতে পাচ্ছ? তাকায় দেখো পুরা কোড, আমি কি বললাম, এটিজি, এই যে তাকায় দেখো, মানুষের কোডে, মানুষের শরীরে কিচ্ছু নাই, জাস্ট টি সি সি এ সি টি সি এ, দেখো চলতেই আছে। দিস ইজ আমাদের কোড। তুমি আমি এই কোডগুলোর বাইরে কিচ্ছু না, তুমি আমি এই কোডগুলোর বাইরে কিচ্ছু না। এবং এই জিনোম সিকোয়েন্সিং করলে কি ঘটবে এটা দিয়ে তুমি দেখো। ধরো তোমার বাবা মা একদম সুস্থ, তাদের কোড দুইটা তুমি নিলা, তোমার তিনজনের জিনোম সিকোয়েন্সিং করা হলো, দেখা গেল যে তোমার জিনোম সিকোয়েন্সিং কয়েক জায়গায় একটু উল্টাপাল্টা, তাহলে বুঝতে হবে তোমার কিন্তু ওই রোগগুলা, তোমার ওই জেনেটিক ঝামেলাগুলা হবে, তোমার ওই জেনেটিক ঝামেলাগুলো হবে, তোমার ওই জেনেটিক রোগগুলো হবে। কোডেই যা ঝামেলা, তার তো আউটপুটে ঝামেলা হবেই। তো এখনো আমরা পৃথিবীতে যেহেতু এই এই মুহূর্তে যেই পর্যায়ে আছি, আমরা কিন্তু এখনো বাচ্চা জন্মদানের আগে বা সারা জীবনে কখনোই জিনোম সিকোয়েন্সিং করাই না। কিন্তু আজ থেকে আমি গ্যারান্টি দিলাম 50 বছরের মধ্যে প্রত্যেকটা বাচ্চা যখন মায়ের পেটে আসবে, মায়ের শরীর থেকে একটু রক্ত নিয়ে বা সামহাও বাচ্চার শরীর থেকে একটু পানি বা রক্ত নিয়ে বাচ্চার জিনোম সিকোয়েন্সিং সাথে সাথে করে ফেলা হবে। এবং পুরো জিনোমের মধ্যে দেখা হবে যে ওর কোন কোন রোগের জিন ওর শরীরে আছে। তারপর কি করা হবে, একটা বিশেষ ছুরি দিয়ে সেই জিনগুলোকে কেটে বাদ দেওয়া হবে, যাতে ওর শরীরে এই রোগগুলো না থাকে। তারপর একদম শুরুতে, একদম ভ্রূণের শুরুতে বা বাবা মায়ের কোন শুক্রাণুটার সাথে কোন ডিম্বাণুটা মিলবে, ওই লেভেলেই কাজটা করতে হয়। বাচ্চাটা তৈরি হয়ে যাওয়ার পর তার কাজ করে লাভ নেই, তখন খুঁজে তো আর লাভ নাই। এটা হয়তো বা একদম শুরুতেই শুক্রাণুটা নিবে, বাবার ডিম্বাণুটা নিবে। যদি এই শুক্রাণুর মধ্যে কোনো গ্যাঞ্জাম থাকে তাহলে ওই শুক্রাণু বাদ, সবচেয়ে পারফেক্ট শুক্রাণু, সবচেয়ে পারফেক্ট ডিম্বাণু, এই দুইটা মিলায় ভবিষ্যতের বাচ্চাগুলো আসবে। এবং আজ থেকে 50 বছরের বেশিরভাগ মানুষই কিন্তু এইরকম জন্ম থেকে নিরোগ হয়ে জন্ম নিবে। পৃথিবীতে আসার পর পৃথিবীর দূষণে পড়ে সে বিভিন্ন রোগে আক্রান্ত হবে, কিন্তু জন্মের থেকে এখন আমরা যেমন বিভিন্ন রোগ নিয়ে জন্ম নেই, তুমি আমি কিন্তু অলরেডি বিভিন্ন রোগ নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি। কারো কারো শরীরের রোগগুলো ছোটবেলায় প্রকাশ পায়, কারো কারো শরীরের রোগগুলো মধ্যবেলায় প্রকাশ পায়, কারো কারো শরীরে বয়স হলে প্রকাশ পায়। কিন্তু তোমার শরীরে যদি জেনেটিক ডিজিজ থাকে, সেটা কিন্তু প্রকাশ পাবেই, আজ হোক কাল হোক প্রকাশ পাবেই। সো দিস ইজ, এটা হলো জেনেটিক, এই হলো জিনোম সিকোয়েন্স, যেটা আমি তোমাকে বললাম, এই যে জাস্ট ডিএনএটাকে কোড করা, দ্যাটস ইট। কি সুন্দর জিনিস, বুঝাতে পারলাম? তো প্রিয় ভাইয়া আপুটা, জিনোম সিকোয়েন্সের পুরো জিনিসটা তোমাকে এখান থেকে, এবং এই জিনোম সিকোয়েন্স আমি যে কথাটা বললাম, ওই যে বাচ্চা শুক্রাণুর যেই জায়গায় মনে করো ঝামেলা থাকবে ডিএনএ, সেটাকে কেটে ফেলতে হবে, কেটে ফেলার প্রযুক্তি অলরেডি আবিষ্কার করা হয়েছে। এই প্রযুক্তিটার নাম হলো ক্রিসপার ক্যাসনাইল জেনেটিক সিজার। ক্রিসপার, ক্রিসপার এটা পরীক্ষায় আসবে, জেনেটিক সিজার কাটার এডিট করার পদ্ধতির নাম কি? ক্রিসপার। ঠিক আছে, এটা আবিষ্কারক কে? ইমানুয়েল কার্পেন্টার এবং জেনিফার এডৌডানা। তারা কিন্তু এটার জন্য নোবেল পুরস্কার পেয়েছে। ভাইয়া এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট প্রিয় ভাইয়া, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট, এই চ্যাপ্টারের ভয়ঙ্কর এমসিকিউ।
জিনোমকে বলা হয় একটা জীবের মাস্টার ব্লুপ্রিন্ট। এইটা আমাদেরকে জানতে হবে। এমসিকিউ, এখান থেকে এমসিকিউ আসবে, যে দুইটা লাইন দাগাইলাম এইগুলা থেকে এমসিকিউ আসবে। জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তক কে? বিজ্ঞানী স্যাঙ্গার। আর এখান থেকে এছাড়া আর কিছু পড়তে হবে না। পাটের জীবন রহস্য কে আবিষ্কার করেছে? ডক্টর মাকসুদুল আলম, বাংলাদেশের বিজ্ঞানী। তোমরা ছোট ছিলা, কিন্তু তিনি কিন্তু খুব বিখ্যাত হয়েছিলেন পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করে। কোন পাটের? তোষা পাট। এইটা এমসিকিউ আসবে, খুবই ইম্পর্টেন্ট। পাট তো অনেক রকমের আছে, কর্করাস অলিটোরিয়াস মুখস্থ করতে হবে। এইটার জিনোম সিকোয়েন্সে আবিষ্কার করেছেন, ঠিক আছে? ওকে, সেই জন্য, এবং জিনোম সিকোয়েন্স জানার ফলে এখন কি করা যাবে? পাটের আঁশ উন্নত করা যাবে, শীতকালে পাট চাষ করা যাবে, পাট যাতে সহজেই পচে যায়, মানে পচাইতে বেশি কষ্ট না করতে হয়, পচানোর পরেই তো গায়ের চামড়াটা তোলা যায়। তারপর পোকা প্রতিরোধক পাট তৈরি করা যাবে, ঔষধি পাট তৈরি করা যাবে, তুলার মতো শক্ত আঁশের পাট, এগুলো সব তৈরি করা যাবে। হ্যাঁ, এই মানুষটা কয়েকদিন আগে মারা গেছেন। এবং আরেকজন অধ্যাপক দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, তারা তাকায় দেখো কিসের? মুগ ডালের হলুদ রোগ উৎপাদনকারী ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করেন। এটাও এমসিকিউ আসবে। একটা ভাইরাসের, যেটা মুগ ডাল, আমরা যে ডালটা খাই, সেই ডালের হলুদ রোগ উৎপাদনকারী ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং উদ্ভাবন করেন। এগুলো কেন দাগালাম? এগুলো থেকে ডিরেক্ট এমসিকিউ আসবে রে ভাইয়া। জিনোম সিকোয়েন্স টপিকটা থেকে এমসিকিউ আসবে। এবং তুমি তাকায় দেখো, ইকোলাইয়ের শরীরে ক্রোমোজোম কয়টা? মাত্র একটা। ইকোলাইয়ের শরীরে একটাই ক্রোমোজোম। এবং ওটার মধ্যে জিন কয়টা? 3200 জিন। একটা ক্রোমোজোমে 3200 জিন। দেখো কতগুলো বেস পেয়ার নাইট্রোজেন ক্ষার? 4.6 মিলিয়ন, 46 লাখ কোড তোমাকে লিখতে হবে। এই যে ছবিটা, এই ছবিটা 46 লাখ কোড এভাবে তোমাকে লিখে যেতে হবে। 46 লাখ কোড, চিন্তা করা যায়? 46 লাখ শব্দ তোমাকে এভাবে লিখতে হবে জিনোম সিকোয়েন্সে, শুধুমাত্র ইকোলাই এর জন্য। তাহলে মানুষের কয়টা ভাইয়া? মানুষের 3.2 বিলিয়ন, 320 কোটি কোড, 320 কোটি ক্ষার জোর, 320 কোটি কোড লিখতে হবে। 320 কোটি। ক্যান ইউ ইভেন বিলিভ দ্যাট? ও মাই গড, চিন্তা করা যায় কতগুলো। হ্যাঁ, দেখি তো চ্যাট জিপিটি কতটুকু লিখতে পারে, দেখি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করি ও কতটুকু লিখতে পারে। ডান, পারা যাবে। ওকে, লাস্ট ওয়ান, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। কেন এটা পড়তেছো? শর্ট নোট আসতে পারে, দেখি চ্যাট জিপিটি কি বললো। মানুষের শরীরে 3.2 বিলিয়ন আছে, তো উইদাউট দ্য ইন্টায়ার সিকোয়েন্স, বললো যে এইখানে তুমি যদি না বলো যে কতটুকু লাগবে, এইখানে পুরাটা লেখা ইমপ্র্যাকটিক্যাল। তারপরে ওকে বলি ট্রাই টু রাইট দ্য ফুল, তারপরে ওকে বলি পুরাটা লেখো। ও লিখবেই না, ও বলছে স্পেসিফিক সিকোয়েন্সটা লেখার জন্য। ওকে, তো এখানে টাকায় দেখো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। প্রিয় ভাইয়া আপুরা, হোয়াট ডাজ দ্যাট মিন? খুব ভালো মতো শোনো। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, শুধুমাত্র যারা যমজ তাদের ফিঙ্গারপ্রিন্ট একই, কারণ ওদের ভেতরের ডিএনএটা একই। তো ফিঙ্গারপ্রিন্ট মানে আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট। তো পৃথিবীর প্রত্যেকটা মানুষের যেমন আঙুলের ছাপ আলাদা, পৃথিবীর প্রত্যেকটা মানুষের ডিএনএও আলাদা। পৃথিবীতে যদি 8 বিলিয়ন বা 800 কোটি মানুষ থাকে, পৃথিবীতে 800 কোটি রকমের ডিএনএ এই মুহূর্তে আছে। এই জিনিসটা কি বলা হয়? ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। প্রত্যেকের ডিএনএ আলাদা, এটাকেই বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। ঠিক আছে? বুঝাতে পারলাম? ওকে। আর মানুষের সম্পূর্ণ ডিএনএ সংগ্রহ করে সেইটাকে একটা বিশেষ পদ্ধতিতে সাজানো, সেটাকেই বলা হয়, সেটাকে বলে ডিএনএ প্রোফাইল। ওই চিত্রটাকে অনেক সময় ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলে। কিভাবে সাজানো হয়?
এই যে এইভাবে সাজানো হয়, প্রত্যেকের এটা কিন্তু আলাদা হবে এবং এইটা দিয়েই অপরাধী ধরে। ভারতের সিআইডি দায়া পাতা লাগাও, তো ওরা যে এটা করে। আর বাংলাদেশে ভাই সব কিচ্ছু করা হয় না। বাংলাদেশে শুধুমাত্র এক জায়গা থেকেই ডিএনএ স্যাম্পল নেওয়া হয়, শুধুমাত্র এক জায়গা থেকে, মানে যদি হয় সেটা হলো ধর্ষণের পরে রেপ হলে তখন ওটাতে ম্যাচ করা হয়, ওখানে যে কোনো শুক্রাণু পাওয়া যায় সেই শুক্রাণু ডিএনএর সাথে টেস্ট করা হয়। কিন্তু যেমনটা দেখানো হয় যে এই যে গলা চেপে ধরে হত্যা করলো, গলা থেকে ডিএনএর স্যাম্পল নেওয়া হচ্ছে, এসব বাংলাদেশে কিচ্ছুই করে না। আমি তো, আমরা ডাক্তাররা যেহেতু এটার সাথে ততপ্রতভাবে জড়িত, পোস্টমর্টম করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, বাংলাদেশে এগুলো কিচ্ছুই হয় না ঠিকঠাক মতো। এবং এটাই সত্যি, এইসব এইসব আসলেই কিছু হয় না। হ্যাঁ, তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট দেখতে কেমন ভাইয়া? ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট জিনিসটা দেখতে এইরকম। তো এইটা হলো যে কোনো একটা মানুষের ডিএনএ গুলাকে বসানোর পরে এরকম ছবি পাওয়া যাবে। তোমারটা একরকম ছবি হবে, আরেকজনেরটা আরেক রকম ছবি হবে। এইটা একটা স্পেশাল টাইপের। তোমরা বলতে পারো ভাই এরকম দেখতে কেন? এটা একটা বিশেষ প্রক্রিয়ায় এইরকম বানানো হয়েছে, ঠিক আছে? সো এইটা এটা হলো ডিএনএ এর ছবি। এটা হলো ডিএনএ এর, এটা যে কোনো একজনের ডিএনএ এর ছবি, একটা বিশেষ প্রক্রিয়ায় তৈরি। আপাতত এইটুকু জানতে পারো। বোঝাতে পারলাম? যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তুমি তাকায় দেখো, এই যে এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া। এই যে ক্রাইম সিনে একটা ডিএনএ পাওয়া গেছে, ক্রাইম সিন, এবং ওই ক্রাইম সিনে যে ডিএনএটা পাওয়া গেছে সেইটাতে দেখো এইরকম আসছে, এইরকম। এই যে ফিঙ্গারপ্রিন্টের ছবি আসছে, এখানে দুইটা, মোট 6টা। 3জনকে সন্দেহ করলে, ওদের শরীর থেকে ডিএনএ নিলা, ওদের ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রোফাইল তৈরি করলা, এর আসলো এইরকম, এর আসলো এইরকম, এর আসলো এইরকম। এটা সাসপেক্ট 1, এটা 2, এটা 3। বলো তো এখানে আসল অপরাধীকে, 1 2 3 এর মধ্যে এখানে আসল অপরাধীকে বলো তো? তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে এটা 2, এইটা করা হয়। বুঝাতে পারলাম? এবং আমাদের রানা প্লাজা ধ্বংসের পরে যে অসংখ্য লাশ একদম চাপা পড়ে থেতলে গিয়েছিল, যাদের কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছিল না, বা কেউ যখন পুড়ে যায়, পুড়ে গেলে তো আর হাড়গোড় কিচ্ছু চেনা যায় না, মানুষের চেহারাটাই বদলে যায়, তো তখন এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের সাহায্য নেওয়া হয়। দুজনের ডিএনএ প্রোফাইল তৈরি করা হয়, যারটার সাথে যারটা ম্যাচ করে, সেই ম্যাচিংটা দিয়ে আমরা সিদ্ধান্ত দিই যে আসলে এই মানুষটা ছিল ইনি, এরকম সিদ্ধান্ত আমরা দিয়ে থাকি। এবং সেইটাই দেখবা পরের পেজে লেখা আছে, জিনোম সিকোয়েন্সিং বাই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কি কি করা হয়। দেখো, অপরাধী শনাক্তকরণ করা যায়, এটা তো তোমরা জানো, সিআইডির কথা লিখে দিতে পারো। পিতৃত্ব নির্ধারণে, বাবা নিয়ে অনেক সময় বলে না যে এই বাচ্চার বাবাকে, এটা নিয়ে গ্যাঞ্জাম, তখন তারপর স্বজন নির্ধারণে রানা প্লাজার কথাটা এই জায়গায় বলা আছে, ঠিক আছে? আর এছাড়াও শ্রেণীবিন্যাস, কোন প্রাণী উন্নত কোন প্রাণী অবনত, সেইটা ঠিক করতেও জিনোম সিকোয়েন্স করলেই বোঝা যায় কার জিনগুলো কতটা উন্নত। বুঝতে পেরেছি? তো এইটাও এখানে রিডিং এই পয়েন্ট আকারে অ্যাড হবে। এগুলো সিকিউ আসার সম্ভাবনা খুবই কম। এমসিকিউ আসতে পারে, পরীক্ষায় আসবে যে জিনোম সিকোয়েন্সিং এর গুরুত্ব না কোনটা, এরকম আসতে পারে। তো এই হেডলাইনগুলো তুমি শুধু পড়ে নিবা ভাইয়া, তুমি শুধু হেডলাইনগুলো পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, বাপরে বাপ, বাপরে বাপ, তুমি শুধু হেডলাইনগুলো পড়বা। লাস্ট আমাদের, এত পড়লাম, এত পড়ালাম ভাই, এত পড়ালাম, পড়া তো শেষ হচ্ছে না এই চ্যাপ্টারের। ওকে, প্রচুর পড়াইলাম, এই চ্যাপ্টারের পড়া শেষ হচ্ছে না। ওকে, আমরা ভাই ঠিক আছে আপু ভাইয়ারা, আমরা এই চ্যাপ্টারের 85% শেষ করলাম। বাকিটা পড়াতে গেলে আরও অনেকটুকু ওখানে বুঝতে হবে, তোমাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। আমরা 85% আমরা এই চ্যাপ্টারে ডান করলাম। বাকি 15% আমি আরেকটা ক্লাস নিব, সেই ক্লাসে এই চ্যাপ্টারের সিকিউগুলো প্র্যাকটিস করাই দিব, প্লাস এমসিকিউ প্র্যাকটিস করাই দিব। আরও একটা ক্লাস নিব, চিন্তা করার কিছু নাই। সিকিউ এমসিকিউ প্র্যাকটিস প্লাস বাকি 15%। ভাইয়া কিন্তু আমি ভেবেছিলাম যে মাঝখানে একটা আমরা অলমোস্ট ছুটির মতোই, সমস্যা নাই, এই ক্লাসটা আমরা করব। আমি 3 দিন থাকবো না ঢাকাতে,
আমি অফিস থেকেও ছুটি নিয়েছি। আমরা এই ক্লাসটা করব মঙ্গলবার। এটা হলো 1 নম্বর নোটিশ। 2 নম্বর নোটিশ, আগামীকাল শুক্রবার শারীরতত্ত্ব মেগা এক্সাম। আগামীকাল শারীরতত্ত্ব মেগা এক্সাম। আমি বাইরে এটা ঘোষণা করছি না, এতে খুব ঝামেলা হয়, সবাই পরীক্ষা দেয়, ঝামেলা হয়। শুধু সাইকেলের স্টুডেন্টরা আগামীকাল 7:30 থেকে 8টা। আগামীকাল 30/8। আর আগামী এইটা ঘোষণা দিব যাতে পরীক্ষাটা ভালো মতো দেয় সবাই। 6 তারিখ 6/8/24 সাইকেল 3 মেগা এক্সাম। এগুলো প্রত্যেকটার ব্যানার দিয়ে দিব আমি। আগামীকাল এটার ব্যানার দিব না, সাইকেল 3 মেগা এক্সামের ব্যানার দিয়ে দিব। মাঝখানে একটা পুরস্কার তোমাদের বাকি আছে, এইটার পুরস্কার তো আছে, এটারও পুরস্কার আছে, আর একটা পুরস্কার তোমাদের পাওনা আছে। রিফাত চলে গেছে বলে পুরস্কার দিতে পারছি না। শনিবার 7/9/24, এটা বোধহয় ভুল হয়েছে এখানে, এটা 9 হবে, 6 নয়, মানে পরের মাসটা তো 9। সাইকেল 4 ক্লাস শুরু। তোমাদেরকে জানিয়ে দিলাম। এটা জাস্ট প্রত্যেকটাতে পুরস্কার আছে, এইটার একটা স্ক্রিনশট নাও। সাদিয়া, তুমি একটু তোমার ডিসকাশন গ্রুপে এবং সাইকেল ডিএমসি ড্রিমার্স গ্রুপে 3টা ঘোষণা একটু পোস্ট করে দাও, লিখে পোস্ট করে দাও। এটা নিয়ে নাও এবং এটাও একটু স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? সো এইটা আমি মঙ্গলবার বাকি 15% পড়ায় দিব। চ্যাপ্টারটা শেষ করে ফেলছি, তারপরেও যেহেতু বাকি থাকলো আমরা সিকিউ প্লাস এমসিকিউ সাথে প্র্যাকটিস করবো যে আমি সব পড়াইলাম কিনা। কালকে এটা এক্সাম দাও। শুক্রবার সাইকেল 3-এর ওভারঅল এক্সাম, আর সাইকেল 4-এ ক্লাস শুরু হবে শনিবার থেকে। আই থিঙ্ক দ্যাটস দ্য জব ওয়েল ডান। হ্যাঁ, ডিএমসি ড্রিমার্সে মেগা এক্সামটা কালকেরটা করবো না, পরেরটা সবাই দিবে, পরেরটা সবাই দিবে, বাট আমরা তোমাদেরকে খুঁজে বের করবো, চিন্তা করার কিচ্ছু নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো।